ইংলিশ লিটারেচারের মডার্ন এজে তোমাদের সবাইকে স্বাগতম। তো মডার্ন এজ থেকে আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে মোটামুটি বেশ ভালো কোশ্চেনই তোমার কমন আসবে। হ্যাঁ, তো চলো আমরা মডার্ন এজে আমরা এখানে মেজর রাইটার যারা তারা তাদের মেজর যে সাহিত্যকর্মগুলো সেগুলো আজকে পড়ার চেষ্টা করব। আজকে ক্লাসটা খুব লম্বা না, ক্লাসে সব মিলে হয়তো 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগবে, আর আমরা আশা করি এর মধ্যে শেষ করতে পারবো। আমি তোমাদেরকে রোমান্টিক এজ যখন পড়াচ্ছিলাম তখন তোমাদের একটা কথা বলছিলাম, এই যে মানুষ রোমান্টিকতা আবেগ হ্যাঁ এর মধ্যে ছিল, হঠাৎ করে মানুষের মোহভঙ্গ হয় কার কবিতার মাধ্যমে? কেউ কি গেস করতে পারবা? আমি রোমান্টিক এজের ক্লাসে তোমাদের বলছিলাম এই যে এত আবেগ মানুষের মধ্যে, হ্যাঁ হঠাৎ করে একটা মোহভঙ্গ হয় মানুষের কোন কবিতার মাধ্যমে? টি.এস. এলিয়টের, রাইট। টি.এস. এলিয়ট যখন তোমার হচ্ছে ওয়েস্টল্যান্ড লিখলেন, হঠাৎ করে আমরা কী ধরনের একটা নিঃসঙ্গতা, তাই না, একটা বিষণ্ণতা, এবং প্রথম বিশ্বযুদ্ধ মানুষের ইতিহাসটাকে এটা মানে এত মৃত্যু তো আমরা দেখি নাই, বা এই যে মানুষ মানুষের বিরুদ্ধে। এখন তুমি যদি দেখো যে ইসরায়েল যখন ফিলিস্তিনিদের মারতেছে, ওদের কিন্তু কোনো কি দয়া মায়া নেই, ওরা মানুষই মনে করতেছে না এখানের মধ্যে। এই প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে যখন এত মৃত্যু, এটা মানুষের মধ্যে একটা নতুন রকমের একটা বাস্তবতা জন্ম দিল। হ্যাঁ, যে নতুন বাস্তবতার মধ্যে আমাদের মডার্ন লিটারেচারটা পুরোপুরি দাঁড়ায় আছে। তা আসলে মডার্ন লিটারেচারের আমাদের বৈশিষ্ট্যগুলো কী কী? তাহলে এখানে আমাদের প্যাসিমিজম আছে, হতাশা, হ্যাঁ আমরা ভয়ঙ্কর রকমের আমরা হতাশাবোধ দেখতে পাবো। মেলানকলি, বিষণ্ণতা, মানে মন খারাপ হয়ে যাওয়া লেখাযোগ আমরা এখানের মধ্যে দেখব। একটা বিচ্ছিন্নতার ফিলিংস, দেখো আমাদের কিন্তু আমাদের পরিবারগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না, আমরা কিন্তু এখন অনেক বেশি দূরে সরে যাচ্ছি। বা তুমি যদি পোস্ট মডার্ন পিরিয়ড যদি চিন্তা করো, আমরা যখন 5 জন বন্ধু যখন গল্প করতে বসি, ধরো 5 জন বন্ধু আমরা গল্প করতে বসছি, হ্যাঁ কী হয় জানো? এই 5 জন বন্ধু প্রত্যেকের ফোন নিয়ে টিপা শুরু করে, ফোন নিয়ে সবার ফেসবুকে ঢুকে যায়। এর ফেসবুকে ঢুকছে, ওর ফেসবুকে ঢুকছে, ওর ফেসবুক ঢুকছে, ওর ফেসবুকে ঢুকছে, তাই না? 5 জন বন্ধু গল্প করার জন্য এক হইছে, কিন্তু ওরা এখন আর গল্প করতে পারতেছে না, ওরা 5 জনের ফেসবুকে ঢুকে গেছে। তার মানে আমরা এখন পোস্ট মডার্ন এজে আমাদের অবস্থা হচ্ছে আমরা প্রত্যেকে বাস করে একটা বিচ্ছিন্ন দ্বীপে। আমরা প্রত্যেকে অনেক বেশি বিচ্ছিন্ন, আমরা অনেক বেশি নিঃসঙ্গ, অনেক বেশি একাকী। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে আমরা ফেসবুকে স্ক্রল করতেছি, যেখানের মধ্যে আমাদের একটা বন্ধুর মৃত্যু সংবাদ, হ্যাঁ পরের পোস্টটি হলো খুব ফানি একটা পোস্ট, এবং আমরা বন্ধুর মৃত্যুর পোস্টে এখানে ইন্নালিল্লা লিখছি, এবং পরেরটা ফানি পোস্টে আমরা হাসতেছি। মানে আমরা না একটা অদ্ভুত একটা যুগে চলে আসছি এখন। মৃত্যুর পোস্টে আমরা ইন্নালিল্লা লিখতেছি, তার পরের পোস্টে প্রচুর ফানি পোস্টে আমরা হাসতেছি আবার, হ্যাঁ আমরা আবার এখানে তোমার হারিয়ে দিচ্ছি। তাহলে আমরা যত আমরা আগাচ্ছি আমরা আসলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমরা প্রচণ্ড রকমের একটা যান্ত্রিকতার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। আমরা উন্নত হচ্ছি টেকনোলজির দিক দিয়ে, কিন্তু মানবিক যে বৈশিষ্ট্য, মানবিক যে ক্যারেক্টার, এগুলো থেকে আমরা অনেক বেশি দূরে সরে যাচ্ছি। আমরা অনেক বেশি এখন ইন্ডিভিজুয়ালিস্টিক চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, আমাদের দেশ একটা ভয়ঙ্কর ক্রান্তিকালীন পরিস্থিতিতে যাচ্ছে, আমরা কিন্তু ঠিকই হা হি হু আমরা কিন্তু ঠিকই করতেছি না। এগুলো সবগুলো আসলে মডার্ন সভ্যতার বৈশিষ্ট্য। আর 19বিংশ শতাব্দীর আগে আমরা সায়েন্স ফিকশন খুব একটা আমরা লক্ষ্য করি নাই। আমরা মডার্ন সাহিত্যের মধ্যে দেখতে পাবো যে সায়েন্টিফিক যে মেথোডোলজি ইউজ করে সাহিত্য রচনা করতে, এই যে মডার্ন যে কেওস এবং কনফিউশন, এগুলো সবগুলো আমাদের মডার্ন সাহিত্যের বৈশিষ্ট্য। হ্যাঁ, দেখো যে আমরা রোমান্টিক এজে আমরা কি বললাম, আর্ট ফর আর্টস সেক, যে কবিদের কোনো কর্তব্য নাই, কোনো দায়িত্ব নাই, ওর ভালো লাগে ও লিখবে। যে পেইন্টার ও পেইন্ট করবে, কিন্তু ওর ভালো লাগছে এই জন্য করছে, কিন্তু বাস্তবতার সাথে মানুষের দুঃখ কষ্ট এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু মডার্ন এজে সাহিত্যিকরা বললো না, মহান সাহিত্য যদি রচনা করতে হয় তাহলে তো আমাকে মানুষকে নিয়ে আমাকে সাহিত্য রচনা করতে হবে, মানুষের দুঃখ কষ্ট এগুলো দিয়ে আমাদেরকে সাহিত্য রচনা করতে হবে। এর আগে আমরা দেখতে পাচ্ছি যে রাজাদের নিয়ে সাহিত্য, প্রেমিকাকে নিয়ে অনেক কাহিনী, কিন্তু আমরা যারা গরিব লোক, আমরা যারা ফন্নি লোক, আমাদেরকে নিয়ে কোনো সাহিত্য নাই। কিন্তু মডার্ন এজে আমরা দেখতে পাবো যে এই যে পুয়ার ক্লাস, আমরা যারা গরিব এবং ফন্নি লোক, আমাদেরকে নিয়ে, এবং ওয়ার্কিং ক্লাস, আমরা যারা কাজকাম করে খাই, আমাদেরকে নিয়ে সাহিত্য রচনা হইতে। আচ্ছা, বাঙালি রাইটারদের মধ্যে একজন রাইটারের নাম বলো তো, যে এরকম পুয়ার ক্লাসকে নিয়ে তোমার উপন্যাস রচনা করে খুব বিখ্যাত হয়েছে, বলতে পারবা কে? বাঙালি রাইটারদের মধ্যে তোমরা পড়ছো কিন্তু ইন্টারমিডিয়েটে। বিভূতিভূষণ না, মানিক বন্দ্যোপাধ্যায়, ভেরি গুড, মানিক বন্দ্যোপাধ্যায়। উনি কিন্তু একদম খুবই দরিদ্র মানুষ নিয়ে উনি
সাহিত্য রচনা করছে, তাই না? শরৎচন্দ্রের উপন্যাস আমরা দেখতে পাই সেটা। কিন্তু মানিক হচ্ছে একটা পিওর একটা লোক যে এই পুয়ার ক্লাস এবং ওয়ার্কিং ক্লাস নিয়ে, কারণ মানিক কিন্তু ব্যক্তিগত বিশ্বাসে সেই ছিল তোমার বাম রাজনীতির লোক, সেই জন্য মানিকের কিন্তু ওয়ার্কিং ক্লাস এবং পুয়ার ক্লাসের প্রতি মানিকের এক ধরনের তাদের জীবনবোধ নিয়ে তার খুব আগ্রহ ছিল। হ্যাঁ, আমরা দেখতে পাবো যে মডার্নিজে আমরা সাইকোলজির একটা ভীষণ প্রভাব দেখতে পাবো। আমাদের আমরা যদি বলি যে বাংলাদেশি বা বাঙালি রেডের বললো টপ থাকবে হুমায়ুন আহমেদ, ওনার যে মিসির আলি যে ক্যারেক্টারটা, এটা হচ্ছে তোমার সাইকোলজিক্যাল বিভিন্ন রকমের ফেনোমেনা নিয়ে ওনার মিসির আলি উপন্যাস। হ্যাঁ, মার্কসিজম দ্বারা প্রভাবিত ছিলেন মানিক। আর সোশিও ইকোনমিক কন্ডিশনের একটা প্রভাব আমরা লক্ষ্য করবি, যে আমরা ভাত খাইতে পারি না, এখন আমরা ভাতের বদলে আলু টালু খাই, গরিব লোক আমরা। এই যে সোশিও ইকোনমিক কন্ডিশনের প্রভাব আমরা মডার্ন সাহিত্যে আমরা দেখতে পাবো। এর আগে সবাই কি রাজাদের নিয়ে, তারপরে তার প্রেমিকাকে সূর্যকানে ডিস্টার্ব করে, এগুলোকে নিয়ে সে সাহিত্য রচনা করতেছে, কিন্তু বাস্তবের মধ্যে এখানে মানুষ ভাত খাইতে পারতেছে না, এটা নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই, সে আছে তার প্রেমিকাকে নিয়ে। আর মডার্ন এইজে আমরা রেডিও, সিনেমা এবং টেলিভিশনের একটা ইনফ্লুয়েন্স দেখতে পাবো, এবং এই মডার্ন এইজে আমরা দুটো বিশ্বযুদ্ধ আমরা প্রত্যক্ষ করছি। আর এর আগে কিন্তু মানুষ প্রশ্ন করতে ভয় পাইতো। হ্যাঁ, আমরা আস্তে আস্তে প্রশ্ন করা শিখছি, এবং এই এজটা হচ্ছে এজ অফ অ্যাংজাইটি অ্যান্ড ইন্টারোগেশন। এবং মানুষের মধ্যে একটা এক্সট্রাঅর্ডিনারি এনথুসিয়াজম দেখা গেল স্পেকুলেশন করার জন্য, এক্সপেরিমেন্ট করার ব্যাপারে, হ্যাঁ, এবং রিফর্ম করার ব্যাপারে। আর এখানের মধ্যে আমরা স্কেপটিসিজমের একটা প্রভাব আমরা দেখি, যে সন্দেহ করা সব কিছু নিয়ে, হ্যাঁ, সন্দেহবাদীগ্রস্ততা, সব কিছু নিয়ে, সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে সন্দেহ, ধর্ম নিয়ে সন্দেহ, হ্যাঁ, মানুষের সম্পর্কের ব্যাপারে সন্দেহ, এগুলো সবগুলো মডার্ন সাহিত্যের বৈশিষ্ট্য। অবশ্য মধ্যযুগে তো তুমি ধর্মের অস্তিত্ব নিয়ে বা সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে হবে না, তোমার মাথা কাটিয়ে ফেলাবে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। এরপরে মানুষ ঢুকে গেছে রোমান্টিক যুগের মধ্যে, তখন আর এগুলো নিয়ে মানুষের মাথা কামায় নাই। কিন্তু মডার্নিজে আমরা দেখতে পেলাম যে ধর্ম নিয়ে মানুষ প্রশ্ন করা শুরু করছে, সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে মানুষ অনেক বেশি প্রশ্ন করা শুরু করছে, এবং যে প্রশ্ন করাটাকে এখন খুব একটা তোমার খারাপভাবে তোমার হচ্ছে যে দেখা হয় না। মধ্যযুগে বা মধ্যযুগের পরে যে রোমান্টিক এজ আমরা দেখলাম, আর্ট ফর আর্টস সেক, সেখান থেকে সরে এসে আমরা আসলাম কি আর্ট ফর লাইফস সেক, হ্যাঁ, জীবনের জন্য সাহিত্য। যদি আমরা জীবনকে নিয়ে সাহিত্য না লিখি, তাহলে তো ওরা বলতেছে যে এখানে একজন কবি বা সাহিত্যিকের যে ভূমিকা সেটা তো সে পালন করে নাই, তাই দায়িত্বটা সে এখানের মধ্যে পালন করে নাই। এবং আমরা কিন্তু যদিও অনেক ফানটান করছি, হাসি ঠাট্টা করছি, কিন্তু এগুলো করলে চলবে না। আমরা হঠাৎ করে একটা সিরিয়াস মুডে চলে আসছি, কারণ আমরা এখন মডার্ন এজে ঢুকে গেছি। আমরা এখন সিরিয়াস কথা বলবো, এসব হাসি ঠাট্টা এখন আর আমাদের চলবে না। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলছিলাম যে পুয়ার ক্লাস এবং ওয়ার্কিং ক্লাসের প্রতি একটা গ্রোয়িং ইন্টারেস্ট। হ্যাঁ, তো মডার্ন এজের মধ্যে আমরা অনেক রাইটার পাবো যারা কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে সেই যুগ থেকে লেখা শুরু করছে, শেষ দিক থেকে লেখা শুরু করছে, এবং তারা এসে বিংশ শতাব্দীতে তাদের অনেকগুলো মেজর কাজ পাবলিশ হয়েছিল। এই সময়ের একজন অন্যতম বড় নাট্যকার বার্নার্ড শ, যে সব কিছুকে কোয়েশ্চেন করবে সে, হ্যাঁ, সে বলল যে স্প্রেড ফর অ্যাটলিস্ট আ জেনারেশন দ্য ইন্টারোগেটিভ হ্যাবিট অফ মাইন্ড, সব কিছুকে প্রশ্ন করা। আমরা যদি প্রশ্ন না করি, যদি দ্বিমত না করি, তাহলে সেখানে তৃতীয় মতের কখনো উৎপন্ন হবে না। তাহলে যদি আমরা দ্বিমত যদি না করি, তাহলে তোমার এখানের মধ্যে তো নতুন কিছু আসবে না। তো আমি তাহলে প্রতিষ্ঠিত যে সত্য, তাকে তোমাকে প্রশ্ন করতে হবে। তোমাকে যা শেখানো হচ্ছে তুমি প্রশ্ন করবা যে এটা আসলে হচ্ছে যা বলা হচ্ছে এটা সত্য কি না, নাকি এটা একটা স্ক্যাম, নাকি আমরা একটা স্ক্যামের মধ্যে পড়ে গেছি। এবং এই সময় আমরা কিন্তু রেডিও, সিনেমা এবং টেলিভিশনের প্রভাব দেখতে পাই, সাইকোলজির একটা প্রভাব আমরা দেখতে পাই সাহিত্যের মধ্যে। তো আসো আমরা এখন শুরু করব 1901 সাল থেকে আমাদের মডার্ন এজ। হ্যাঁ, তো আমাদের রানী ভিক্টোরিয়া সে মারা গেল, এবং সে মারা যাওয়ার পরে তার পোলা কিং এডওয়ার্ড 7, হ্যাঁ, তার রাজত্ব শুরু হলো। দেখো সে এরকম মানে রাজাদের নিয়ে আমাদের যে একটা মনের মধ্যে যে একটা ছবি, রাজারা খুব ইয়াং এরকম, এনার্জেটিক এরকম, কিন্তু একটা বুড়া লোক। হ্যাঁ, ওর নাম হচ্ছে দ্য প্লে বয় কিং। কারণ হচ্ছে ওর আম্মা যেহেতু রানী, তো ও তো ব্রিটেনের যত সুন্দরী মেয়েটা এত সবার সাথে সে তোমার হচ্ছে যে ফ্লার্ট করতো। ওর আম্মা রানী, ও তো করবে, কারণ সে তো রাজপুত্র সে, এবং মেয়েরাও তার সাথে তোমার হচ্ছে যে প্রেম টেম করার ট্রাই করতো সে। তো সে ছিল রানীর বড় পোলা। তো যাই হোক, সে 1841 সালে জন্মগ্রহণ করছিল, কিন্তু খুব দুঃখজনক সে 59 বছর পর্যন্ত ওয়েট করা লাগছিল,
কারণ থ্যাঙ্কস টু ইজ মাদার্স লংগেটিভিটি, ওর আম্মা অনেকদিন পাচ্ছে, এই জন্য সে প্রায় 6 যুগ কাটা ফেলছে যে তোমার হচ্ছে তোমার রাজা হওয়ার জন্য। হ্যাঁ, তো ওর যেহেতু কোনো কাজকাম করা লাগতো না, তো আর কি আর করবে, যেহেতু কাজকাম করার কিছু নাই এবং ওর টাইম কিল করার জন্য কিছু পাচ্ছে না, তো সে পারলে উইমেন, ফুড এবং গ্যামলিং এগুলোর মধ্যে নিয়ে সে মোটামুটি সময় কাটাইতো। তো যাই হোক, বয়স 20 হইতে হইতে সে মোটামুটি প্লে বয় কিং হিসেবে সে পরিচিতি লাভ করছে। আমরা এখন আমাদের রাজা এডওয়ার্ডের যুগে আছি, 1901 থেকে 1910 সাল। তো আমরা প্রথমেই চলে যাব আমাদের অত্যন্ত প্রিয় সাহিত্যিক জুলস ভার্নের কাছে। এই জুলস ভার্ন কিন্তু আমাদের হাই স্কুল লাইফে আমাদের অনেকেরই অত্যন্ত প্রিয় রাইটার ছিল, যাকে বলা হয় ফাদার অফ সায়েন্স ফিকশন। আমি একটা মুভির ক্লিপ দেখাই এখানের মধ্যে। এই সিনটা আমার খুবই প্রিয়, না একদম লাস্টে। এই সিনেমাটা হচ্ছে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। তাহলে আমরা এখন একজন রাইটারকে পেয়ে গেলাম যে সায়েন্টিফিক থিওরির উপর ভিত্তি করে যে কল্পকাহিনী বা সায়েন্স ফিকশন রচনা করছে। আমরা ফিজিক্সে পড়ছি যে পৃথিবীর কেন্দ্রে মানুষের ওজনটা শূন্য হয়ে যায়, মানুষ ভরহীন হয়ে যায়। এই আইডিয়াটা কাজে লাগায় জুলস ভার্ন লিখলেন জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। আমরা এখানে জুলস ভার্নের মোটামুটি 3টা সায়েন্স ফিকশন মনে রাখবো। সো নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days। যে তোমরা জানো যে এক লোক বাজি ধরে যে 80 দিনে সে পৃথিবী ভ্রমণ করবে, একটা বড় একটা বাজি ধরে সে। হ্যাঁ, কিন্তু সে ভাবছিল সে বাজিতে হেরে গেছে সে, কিন্তু আসলে পরে কী ঘটছিল সেটা জানার জন্য অবশ্যই গল্পটা পড়ে নিও। বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা অনুবাদ আছে, ছোট একটা অনুবাদ। হ্যাঁ, বা তোমরা যদি মুভি দেখতে পারো এটা পরে কী ঘটছিল সেটা একটা হ্যাঁ বই পড়ছো না, আমি এখন এখানে স্পয়লার দিচ্ছি না। তো 80 দিনে আসলে লোকটা ভ্রমণ করতে পারছিল কি না বা পরে কী হয়েছিল সেটা জানার জন্য তোমাকে বইটা পড়তে হবে অথবা মুভিটা তোমাকে দেখতে হবে। এবং 20,000 লিগস আন্ডার দ্য সি। তাইলে এই যে সমুদ্রের নিচের জীবন নিয়ে আমরা সায়েন্টিফিক যে থিওরিগুলো আছে সেগুলো কাজে লাগায় আমাদের জুলস ভার্ন আর একটা সায়েন্স ফিকশন 20,000 লিগস আন্ডার দ্য সি। তাহলে জুলস ভার্নের 3টা সায়েন্স ফিকশন আমরা মনে রাখবো। একটা জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, নাম্বার 2 হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days, নাম্বার 3 হচ্ছে 20,000 লিগস আন্ডার দ্য সি। এই 3টে হচ্ছে খুবই নোটেবল। উনি আরও সায়েন্স ফিকশন লিখছে, কিন্তু আমাদের পরীক্ষার জন্য এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জুলস ভার্ন পড়ে ফেললাম। এখন আমরা যাব আমাদের এই মডার্ন যুগের অন্যতম সেরা একজন নাট্যকার এবং যার নাটক উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের পরে সবচেয়ে বেশি মঞ্চস্থ হয়েছে, তার নাম হচ্ছে হেনরিক ইবসেন। পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নাটক মঞ্চায়িত হয়েছে শেক্সপিয়ারের, তারপরে সেকেন্ড হচ্ছে হেনরিক ইবসেন। উনি হচ্ছেন একজন নরওয়েজিয়ান নাট্যকার। তাহলে ওনার পরীক্ষা কিন্তু আসতে পারে যে ইবসেন কোন দেশের। তাহলে ওনার বাড়ি হচ্ছে নরওয়েতে, যাকে বলা হয় ফাদার অফ মডার্ন থিয়েটার। আমাদের বাংলাদেশেও কিন্তু ওনার অনেক নাটক মঞ্চস্থ হয়েছে। তো হেনরিক ইবসেনের তার অনেকগুলো নাটক আছে, তার মধ্যে আমরা পরীক্ষার জন্য যে কয়েকটা আমাদের মনে রাখা লাগবে, আমরা হচ্ছে যে সে কয়েকটা মনে রাখি। তো এই ক্যাটেলিনা, যদি উনি নাট্যকার, কিন্তু ক্যাটেলিনা কিন্তু নাটক না, এটা হচ্ছে উপন্যাস। তো এটা মনে রাখবা, এটা হচ্ছে ওনার প্রথম উপন্যাস, ফার্স্ট নোভেল, এবং এটা একটা ট্র্যাজেডি। সো এই ক্যাটেলিনা এটা হচ্ছে হেনরিক ইবসেনের প্রথম উপন্যাস এবং ট্র্যাজেডি। আসো তার সবচেয়ে বিখ্যাত কিছু নাটক আমরা নাম জানি। আর ডলস হাউস, এটা হচ্ছে যে পৃথিবীতে মঞ্চায়িত হওয়া খুব বেশি মঞ্চায়িত হওয়া নাটকের মধ্যে অন্যতম, আর ডলস হাউস। তারপরে অ্যান্ড এনিমি অফ দ্য পিপল। তাহলে আমরা হচ্ছে যে ইবসেনের উপরে আমরা মোটামুটি তার তোমার হচ্ছে যে একটা উপন্যাস এবং তার 2টো বিখ্যাত নাটক। দ্য ক্যাটেলিনা হচ্ছে তার প্রথম নোভেল, যেটা একটা ট্র্যাজেডি। আর তার বিখ্যাত নাটকের মধ্যে সবচেয়ে বিখ্যাত নাটক হচ্ছে তার আর ডলস হাউস। হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে এনিমি অফ দ্য পিপল। ওনার অনেকগুলো নাটক আছে, ওনার অনেক নাটক আছে। এখানের মধ্যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে 3টা সাহিত্যকর্ম সেগুলো দেখে ফেললাম। তাহলে আসো আমরা হচ্ছে যে দ্য গ্রেটেস্ট, তোমরা কিন্তু টাইটেলগুলো খেয়াল রাখবা। দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট বলা হয় জর্জ বার্নার্ড শকে। যদি বলা হয় যে মডার্ন থিয়েটারের ফাদারকে, তাহলে হচ্ছে হেনরিক ইবসেন। হ্যাঁ, এগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল, যে মডার্ন ফাদার অফ মডার্ন থিয়েটার ইবসেন। আর যদি আসে যে গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্টকে, সেটা হলো জর্জ বার্নার্ড শ।
তো দেখো যে লোকটাকে দেখে যে কেমন হয় যে সে সব কিছুর উপরে কেন জানি একটা বিরক্ত, হ্যাঁ, বিক্ষুব্ধ, সে কেন জানি সে একটা রাগ রাগ একটা ভাব। উনি আসলেই তোমার হচ্ছে যে মানে এরকম লোকই ছিল, সে মোটামুটি সবার উপরে একটু তোমার একটু, হ্যাঁ, সমাজের প্রতি একটু বিক্ষুব্ধ সে। ডাক্তারদের উপরে সে খুবই হতাশ ছিল এবং সে ডাক্তারদেরকে কিন্তু খুব তোমার হচ্ছে যে খুব ট্রলও করছে অনেক। আমি এটা তীব্র নিন্দা জানাই যে বার্নার্ড শো যে কাজটা করছিল ঠিক করে না কাজটা। তো আমরা দেখি একটু বার্নার্ড শো কী করছিল। বার্নার্ড শো যেহেতু তোমার আমাদের গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট, তো চলো আমরা বার্নার্ড শোর তার মেজর যে সাহিত্যকর্মগুলো, হ্যাঁ, সেগুলো জেনে আসি। আচ্ছা, বার্নার্ড শো কিন্তু আইরিশ, হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে আয়ারল্যান্ডে, এগুলো কিন্তু একটা মনে রাখবা। তাহলে ইবসেন ছিল নরওয়ের আর বার্নার্ড শো হলো আইরিশ, হ্যাঁ। আইরিশটা কিন্তু তোমার ইংলিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে, ইংলিশরা কিন্তু ওদের উপর অনেক টর্চার করছে, অনেক কিছু করছে, ওরা কিন্তু ওদের থেকে এবার স্বাধীন হয়েছে। তাহলে উনি ছিলেন আয়ারল্যান্ডের লোক। বার্নার্ড শোর আমি সবসময় তোমার যে ছন্দ দিয়ে আমি মনে রাখতে পারি না, এরপরও বার্নার্ড শোর যেহেতু অনেকগুলো নাটক তুমি মনে রাখতে পারো। ডক্টর ওয়ারেন যখন মানুষের ক্যান্সারের চিকিৎসা করছিল, সিজার তখন আর্মস নিয়ে সুপারম্যানের সাথে দেখা করতে গেল। তাহলে ডক্টর মানে হচ্ছে দ্য ডক্টরস ডিলেমা, হ্যাঁ। ওয়ারেন মানে হচ্ছে মিসেস ওয়ারেন্স প্রফেশন, হ্যাঁ। মানুষের মানে হচ্ছে তোমার ম্যান, দ্য ম্যান অফ ডেস্টিনি, হ্যাঁ। তারপর তোমার হচ্ছে যে আমাদের এইখানে সিজার মানে হচ্ছে যে আমার সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, আর্মস মানে হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, সুপারম্যান মানে হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান, আর ক্যান্সার মানে হচ্ছে ক্যান্ডিডা, হ্যাঁ। তো এগুলো হচ্ছে তোমার জর্জ বার্নার্ড শোর তার সবচেয়ে মেজর নাটক। তো আমরা দেখে আসি তাহলে প্রথমে আমরা আসবো দ্য ডক্টরস ডিলেমাতে, হ্যাঁ। ডিলেমা শব্দের অর্থ কী? ডিলেমা মানে হচ্ছে উভয় সংকট, না, যে তোমার হচ্ছে যে এটা করলে সমস্যা, ওটা করলে সমস্যা, বা কোনটা করব, আমরা দুটার মধ্যে একটা ডিসিশন নিয়ে যখন আমরা দ্বিধার মধ্যে পড়ে যাই, এটাকে বলা হয় ডিলেমা। তো আমাদের এই ডক্টর ডিলেমার এখানের মধ্যে যে আমাদের তিনটা ক্যারেক্টার ছিল, ডক্টর রিজন, ডক্টর লুইস এবং জেনিফার, হ্যাঁ। তো এখানে আমাদের তোমাদের ডক্টর লুইস না, স্যার, ওর নাম শুধু লুইস। তো এখানে আমাদের এই যে ডক্টর রিজন, ও একটা ওষুধ আবিষ্কার করছে, ওষুধ হলো টিউবারকুলোসিসের ওষুধ। এটা খাইলে তোমার টিবির রোগ কিন্তু ভালো হয়। টিবি মানে হচ্ছে তোমার টিউবারকুলোসিস, যক্ষা, বাংলা হচ্ছে যক্ষা। তো এই যক্ষা রোগের জন্য সে একটা ওষুধ আবিষ্কার করছে, যে ওষুধটা খাইলে মোটামুটি রোগটা ভালো হয়ে যায়। সে সায়েন্টিস্ট, ডক্টর এবং সায়েন্টিস্ট আর কি। তো এখন এই ওষুধটা সে ট্রায়াল দিবে। এখন ট্রায়াল যে সে দিবে, এখন যেহেতু সেই হচ্ছে যে ওটার ইনভেস্টিগেটর, ওই রিসার্চ প্রজেক্টের, সে লোক হচ্ছে যে তার নিজের ইচ্ছা অনুযায়ী সে লোক চুজ করবে, তার যাকে ভালো লাগবে সে তাকে চুজ করবে, তার ইচ্ছা সে কাকে কাকে নিবে। তো নাটকের একদম শেষে যেটা হয় যে তার ওষুধের সে 10 জনকে ট্রায়াল করতে পারবে, 9 জনকে দিয়ে ফেলছে, এখন একজনকে সে দিতে পারবে। তখন যক্ষা খুব মারণঘাতী একটা রোগ ছিল, আর একজনকে সে ওষুধটা দিতে পারবে। তো সে একজনকে যে সে দিবে, তার মধ্যে এখন তার হাতে ক্লায়েন্ট হলো 2 জন ক্লায়েন্ট তার, হ্যাঁ। একজন ক্লায়েন্ট হচ্ছে তোমার একজন ডাক্তার, যে গরিব রোগীদেরকে, গ্রামে গরিব রোগীদের চিকিৎসা করে। যেরকম আমরা তোমার ছোটোবেলায় এমিল লাইফের মধ্যে লিখতাম, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই এবং এরপরে বড় হয়ে আমি ডাক্তার, গ্রামে গিয়ে আমি মানুষকে ফ্রি ট্রিটমেন্ট দিব। এটা সবাই মোটামুটি এমিল লাইফে, এটা বাংলাদেশের এমিল লাইফ আর কি, এটাই, হ্যাঁ। আমরা সবাই ছোটোবেলায় এমিল লিখতাম যে, তো এই ডাক্তার মানে সেরকম, সে গ্রামের রোগীদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট দিত। আর একজন হচ্ছে জেনিফারের হাজব্যান্ড লুইস, হ্যাঁ, জেনিফারের হাজব্যান্ড। এখন আমাদের যে ডক্টর রিজন, সে চিন্তা করতেছে যে ওই ডাক্তারকে সে যদি বাঁচাতে যদি পারে, তাহলে তো হচ্ছে যে অনেকগুলো রোগী ফ্রি ট্রিটমেন্ট পাবে, গ্রামের মানুষজন কিন্তু খুশি হবে। অপরদিকে সে যখন জেনিফারের হাজব্যান্ড লুইসকে যখন ট্রিটমেন্ট দিতে যায়, তখন জেনিফারকে দেখে তার খুব পছন্দ হয়। এখন সে একটু লুলা আর কি, লুল টাইপের। তো সে চিন্তা করে যে যদি জেনিফারের হাজব্যান্ড যদি মরে যায়, তাহলে তো সে জেনিফারকে কিন্তু বিয়ে করতে পারবে, তাহলে তো ওর একটা ভালো হবে, ওর জন্য এটা তোমার হচ্ছে যে সুবিধা হবে এটা। এবং সেটা চিন্তা করতেছে। এর মধ্যে কিন্তু জেনিফারের সতীন আবার আয়শা বললো যে আমার হচ্ছে যে উনি আমাকে গোপনে বিয়ে করছিল, লুইসের আয়শা আর একটা বিয়ে করছিল আর কি, জেনিফারের সতীন। সে আয়শা বললো যে উনি তো আমার গোপনে বিয়ে করছিল, কিন্তু সে সমাজের কাউকে সে জানাই নাই, হ্যাঁ। তো এখন ডক্টর রিজন চিন্তা করে, তাহলে তো এই লোক তো খুব খারাপ লোক, সে গোপনে একটা বিয়ে করছে, গোপনে বিয়ে করা জানাই না, তাহলে এই রোগটা তো মারিয়ে ফেলা তো সমস্যা হবে না তাহলে সেটা, হ্যাঁ। আবার সে চিন্তা করলো তাহলে এখন
যে দুটা ঘটনা সে পড়ে গেছে, একটা হলো সে ডাক্তারকে বাঁচাবে, ডাক্তার নাকি সে হচ্ছে জেনিফারের হাজব্যান্ডকে সে বাঁচাবে। তো একটা সে মোরাল একটা প্রবলেমে পড়ে গেছে, ডিলেমাতে পড়ে গেছে, সে কাকে এখন বাঁচাবে। আবার জেনিফারের হাজব্যান্ডকে যদি সে ওষুধ ট্রিটমেন্ট না করে, তাহলে জেনিফারের হাজব্যান্ড মরে গেলেও তো জেনিফারকে সে বিয়ে করতে পারবে, এদিক দিয়ে তার জন্য একটা বড় ধরনের একটা সুবিধা পাবে সে। তো এগুলো করতে পারতে সে পরে মোটামুটি সিদ্ধান্ত নেয়, ঠিক আছে সে জেনিফারের হাজব্যান্ডকে সে কিন্তু তোমার হচ্ছে সে ট্রিটমেন্ট সে করবে না, এবং সে জেনিফারকে এটা জানায়। সে বলে দেখো যে তোমার হাজব্যান্ড তো সমস্যা, যক্ষা রোগী, তো আমি অনেক ইয়াং, আমি ডাক্তার, আমি ডাক্তার অনেক টাকা কামাই করি, অনেক রোগী আমার চেম্বার টেম্বার ভালোই আছে, তো তোমার জামা মরে গেলে তো ভালো, তুমি আমাকে বিয়ে করতে পারবা। জেনিফার এটা শূন্য, জেনিফার কই বুড়া লোক, তুই তোর বেটা বুড়া ডাক্তার, তো তুই তো সন্ত্রাস, এটা বলে জেনিফারের উপর আরও খেপে যায়। হ্যাঁ, জেনিফার চিন্তা করো, ও তো আসলে অনেক বড় সন্ত্রাস। হ্যাঁ, তো শেষ পর্যন্ত যেটা হয়, জেনিফার তো ওকে আর রিজনকে আর বিয়েও করে না, এবং জেনিফার তাকে মোটামুটি ছাড়া অন্য জায়গায় চলে যায়। তবে শেষে জেনিফার জামাই মরে যায়, আবার ওই ডাক্তার যেটা তাকে সে ট্রিটমেন্ট করে আর কি। তো এখানে ডক্টর রিজন যে একটা ডিলেমাতে পড়ছিল, যে এই যে তার যে একটা কনফিউশন, হ্যাঁ, যে সে কিন্তু ডিরেক্ট পার্সোনাল একটা ইন্টারেস্ট তার এখানে ছিল, কারণ জেনিফারের হাজব্যান্ডকে সে যদি চিকিৎসা না দেয়, তাহলে জেনিফারের হাজব্যান্ড মরে যাবে, জেনিফারের হাজব্যান্ডকে সে বিয়ে করতে পারবে। এই যে ডাক্তারের যে একটা মোরাল যে ডিলেমার মধ্যে ডাক্তার পড়লো, এটাকে নিয়ে নাটকের সেন্ট্রাল থিম। তো এখানে বার্নার্ড শ কিন্তু ডাক্তারদের ব্যাপারে মারাত্মক রকম একটা অব্লিগেশন জানাইছে। সে বলছে ডক্টরস কুড নট বি ট্রাস্টেড টু অ্যাক্ট ইন দেয়ার পেশেন্ট বেস্ট ইন্টারেস্ট, মানে পেশেন্টের বেস্ট ইন্টারেস্টের ব্যাপারে ডক্টরকে কিন্তু ট্রাস্ট করা যাবে না, বিকজ ডক্টরস আর হাইডিয়াসলি পুয়ার, ডক্টররা নাকি খুবই গরিব, এবং ডক্টরদের পেশেন্টের তোমার ট্রিটমেন্টের ব্যাপারে তোমার ডিরেক্ট পার্সোনাল এবং তোমার হচ্ছে পিকুনিয়ারি ইন্টারেস্ট আছে, হ্যাঁ, কমিশনের ব্যাপারে আর কি। তো এই নাটকটা পাবলিশ হওয়ার পরে কিন্তু তোমার ডাক্তাররা তার উপরে খুবই চেতে গেছিলো, তো ওরা মানববন্ধনও করছিল, কিছু মামলা টামলা কিছু করছিল। তো যাই হোক, পরে ওরা চিন্তা করলো বার্নার্ড শ হয়েছে, ছাড়াই দিস আর কি বলে, নাহলে তো ডাক্তাররা ওরে দূরে দিতে পারো, হ্যাঁ, সমস্যা ফলা দিতে পারতো না। ওই নাটকটা তখন খুবই জনপ্রিয় হয়। তো যাই হোক, বার্নার্ড শ ডাক্তারকে নিয়ে যেটা লেখছে, আমি ডাক্তার হিসেবে এটা তীব্র নিন্দা জানাই, পরীক্ষার মধ্যে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা নাটক, এবং এটা তখনকার সমাজ বাস্তবতার জন্য খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্ট্যান্ট একটা নাটক। হ্যাঁ, তো এই নাটকের মধ্যে আমার এটা পরীক্ষা আসবে না কোটেশনটা, তার আমার খুবই প্রিয় একটা তোমার কোটেশন এই নাটকের মধ্যে, আর লাইফ স্পেন্ট ইন মেকিং মিস্টেক্স ইজ নট অনলি মোর অনারেবল বাট মোর ইউজফুল দেন আর লাইফ স্পেন্ট ডুইং নাথিং। তার মানে আমরা যারা ব্যর্থ হয়ে যাব, আমরা যারা ফেলিওর হয়ে যাব, এই চিন্তায় যারা আমরা কোনো কাজকর্ম করি না, কিছুই করতেছি না, তার তুলনায় আমরা কাজকর্ম করে মিস্টেক করা অনেক ভালো। হ্যাঁ, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসো আমরা তাহলে বার্নার্ড শর আমরা প্রথমটা পড়লাম, ডক্টরস ডিলেমা। এটা মোটামুটি ডাক্তাররা ভুলার কোনো কথা নেই, কারণ বার্নার্ড শ যেহেতু ডাক্তারকে অপমানিত করছে এখানের মধ্যে, ডাক্তারের চরিত্র নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে, হ্যাঁ, কি একটা দুঃখজনক ব্যাপার। সেকেন্ড হচ্ছে আমাদের মিসেস ওয়ারেন্স প্রফেশন। তো আমাদের মিসেস ওয়ারেন এও মোটামুটি অত ভালো লোক না, দেখি সে কী করছে। ওয়ারেনের এক মেয়ে ছিল, মেয়ের নাম হচ্ছে ভিভি ওয়ারেন। তো ভিভি ওয়ারেন সে খুবই শিক্ষিত ব্যক্তিত্ব সম্পন্ন, হ্যাঁ, সে বেড়াতে আসে, তার মায়ের বাসায় বেড়াতে আসে, এবং তার মায়ের বন্ধু স্যার জর্জ। তো সে এতদিন জানতো তার মা ব্যাপারে, সে খুবই তোমার উচ্চমার্গীয় চিন্তা ভাবনা করতো, তার মা খুব ভালো এরকম। কিন্তু একদিন সে শুনছে যে এককালে তার মা ছিল খুবই দরিদ্র, এবং তার মা ছিল তোমার প্রস্টিটিউট। এখন এটা শুনে সে খুবই দুঃখ পাইছে যে তার মা এরকম ব্যাপার ছিল, এবং সে শুনছে যে তার প্রেমিকার নাম ছিল ফ্রাঙ্ক। ফ্রাঙ্কের আব্বা রেভারেন্ড স্যামুয়েল গার্ডনার, সে এককালে মিসেস ওয়ারেনের ক্লায়েন্ট ছিল। হ্যাঁ, মানে তার প্রেমিকের আব্বা স্যামুয়েল গার্ডনার ছিল ওই আমাদের ভিভি ওয়ারেনের তার মায়ের ক্লায়েন্ট। এখন ভিভি ওয়ারেন চিন্তা করতেছে, তার মানে সে নিজে আবার স্যামুয়েল গার্ডনারের মেয়ে কিনা, মানে তার ওর সাথে জন্ম হয়েছে কিনা, তাহলে তো সে আর ফ্রাঙ্ক তো ভাই হয়ে যাবে সেক্ষেত্রে। তাহলে মানে সে একটা তোমার দ্বন্দ্বে পড়ে গেছে। তো মাকে সে জিজ্ঞেস করছে যে তুমি এগুলা কেন করছো আগে। তো তার মা বলছে যে 1900 থেকে যে কারখানার যে জীবন, ওইখানে মানুষ পরিশ্রম করে, শ্রম দেয়, আমিও শ্রম দিয়া এরকম টাকা পয়সা উপার্জন করছি, তো খারাপ কি আর, আমি তো খারাপ কিছু করি নাই, আমি তো পরিশ্রম করে টাকা কামাই করছি। তো সে বলে আমার তো দোষ নাই, সব কিছু মূল হচ্ছে দারিদ্র। কিন্তু ভিভি ওয়ারেন তার মায়ের এই কথাগুলো সে শুনে না, এবং সে তোমার অত্যন্ত দুঃখ পেয়ে কষ্ট পেয়ে সে ওখান থেকে সে চলে যায়, এবং সে অনেক তোমার হচ্ছে যে
দূরে চলে যায় তার মাকে ছেড়ে। তো এটা হচ্ছে মিসেস ওয়ারেন্স প্রফেশন। এটাও তখনকার যে সমাজ বাস্তবতা ওটাকে কেন্দ্র করে এই নাটকটা। তারপর আসো আমাদের থার্ড মোস্ট ইম্পর্টেন্ট, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। এখন আমাকে একটু বলে ফেলো, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এই নাটকটা কে লিখছে? অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, বলো এটা কে লিখছে? তাহলে তোমরা বলছো যে কে বলছো যে শেক্সপিয়ার, কে বলছো যে শেক্সপিয়ার, আর কে বলছো যে ড্রাইডেন। আচ্ছা, এখন যারা ড্রাইডেন বলছো তাদেরকে আমি এবার তাদেরকে আমি প্রশ্ন করবো, এই যে অ্যান্টনি ক্লিওপেট্রা সম্পর্কে নিয়ে ড্রাইডেন কি লিখছিল সেটা বলো। অ্যান্টনি ক্লিওপেট্রা সম্পর্ক নিয়ে ড্রাইডেন লিখছিল অল ফর লাভ। হ্যাঁ, অল ফর লাভ, রাইট। এই জন্য বলছি আমি যেগুলোর নামটা কাছাকাছি তুমি বইয়ের মধ্যে আলাদা করে গোল্লা দিয়ে লিখে রাখবা, এই গোল্লা দিয়ে লিখে রাখবা যে অ্যান্টনি ক্লিওপেট্রা শেক্সপিয়ার, অল ফর লাভ এটা হচ্ছে ড্রাইডেন, তারপরে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা এটা হচ্ছে বার্নার্ড শ। এটা খুব কমনলি ভুল হইতে পারে যে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, এটা তো তুমি চিন্তা করবে কী রে বার্নার্ড শ তো আধুনিক যুগের এটা, সে মনে লিখে নেয় এটা। তো এটা তোমার হচ্ছে যে বার্নার্ড শ লিখছে। ক্লিওপেট্রার সাথে কিন্তু সিজারের সাথেও তোমার তার সাথে প্রেম ছিল, মানে সে তোমার সে খুব চালাক ছিল, কারণ ইজিপ্টকে রক্ষা করার জন্য তার কোনো ওয়ে ছিল না, সে তো সুন্দরী ছিল। তো সে যে শাসক বুঝতো যে আক্রমণ করবে তাকে, তো সে সেই শাসকের সাথে প্রেম শুরু করে দিত। তো এইভাবে সে ইজিপ্টের মানুষকে সে প্রোটেকশন দিছে। তবে তখনকার সময়ে এরকম পলিগ্যামি, হ্যাঁ পলিয়ান্ড্রি এটা তখনকার সময়ে এটা হালাল ছিল আর কি। আচ্ছা আসো আমাদের পরেরটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। হ্যাঁ, তাহলে আমরা বার্নার্ড-শর উপরে কী কী বললাম? বার্নার্ড-শর উপরে আমরা পড়ে ফেললাম, ডক্টর ডিলেমা পড়ে ফেলছি, তারপরে আমরা হচ্ছে যে আমাদের মিসেস ওয়ারেন্স প্রফেশন পড়ে ফেললাম, আমরা সিজার ক্লিওপেট্রা, তাহলে তিনটা, এইটা এবং সিজার ক্লিওপেট্রা পড়ে ফেললাম, এটা জানি আমরা। এটা হলো দ্য ম্যান অফ ডেস্টিনি এটা। আচ্ছা, এখন আসি আমরা আর্মস অ্যান্ড ম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যান এবং কেনিটা, এই তিনটা। এটা হচ্ছে আমাদের আর্মস অ্যান্ড দ্য ম্যান, এবং এটার মেইন থিমটা হচ্ছে এটা একটা কিন্তু কমেডি টাইপের, মানে হিউমারাস একটা প্লে, এবং যুদ্ধের যে তোমার ব্যর্থতা, ফিউটিলিটি অফ ওয়ার, এটাকে নিয়ে। বার্নার্ড-শ কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ দেখছে, তাই না? এবং সে তো তখন একদমই অ্যাডাল্ট সে, তো এবং যুদ্ধের যে ব্যর্থতা এবং হিপোক্রেসি মানুষের, হ্যাঁ, এটা সে কমেডির উপায়ে এখানে তুলে ধরছে। তো বেসিক্যালি এটা হচ্ছে যে একটা লাভ অ্যান্ড ওয়ারের উপরে একটা নাটক। এখানে তোমার আর্মস অ্যান্ড ম্যানের মধ্যে বার্নার্ড-শ বলছে, দ্য ব্রেভ ইজ নট দ্য ওয়ান হু ইজ রিচ অ্যান্ড বিলংস টু এ নোবেল ফ্যামিলি। মানে সে বলছে যদি চৌধুরী বংশের সন্তান হইলে বা চৌধুরী বংশের লোক হইলে সে কিন্তু ব্রেভ না। ব্রেভ হচ্ছে যে যার বিগ হার্ট আছে এবং ব্যাটেল ফিল্ডে যে যুদ্ধ করে, শুধু চৌধুরী বংশের লোক হলে কিন্তু এখানের মধ্যে হবে না। তা সমাজের যে ক্লাস ডিফারেন্স, এটি নিয়ে সে খুবই মক করছে এখানের মধ্যে। তো আর্মস অ্যান্ড দ্য ম্যান এই নাটকটার সংগঠনের সময় হচ্ছে বুলগেরিয়া এবং সার্বিয়ার মধ্যে একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধের শেষ সময়। এই নাটকের বিষয়বস্তু হচ্ছে যুদ্ধ, প্রেম এবং বাস্তবতা। আমাদের ক্লাসে যদি তোমরা চৌধুরীকে থাকো, তোমাকে আমি বলি নাই, এটা অন্য চৌধুরীদের বলছে যারা পিটিওতে পড়ে না তাদেরকে। তুমি চৌধুরী ভালো, তুমি অন্য চৌধুরী যারা ওরা হচ্ছে যে ওদেরকে নিয়ে মক করছে বার্নার্ড-শ, তোমাকে বলে না দেখে আবার তুমি আবার নালিশ দিবা আমাদেরকে মক করছে এখানে। আচ্ছা, তো যেটা হইলো 1885 সালে সার্বিয়া আর বুলগেরিয়ার মধ্যে ওদের মধ্যে যুদ্ধ চলতেছে। তো নায়িকা রাইনা সে দোতলায় বারান্দায় সে দাঁড়ায় আছে, হ্যাঁ, খুব চন্দ্রলোকিত রাত, সুন্দর তারকাখচিত আকাশ। হ্যাঁ, ওদের বাসা থেকে মনে হয় তোমার হচ্ছে যে কোনটা না দেখা যায়, বাট তোমার ঢাকাতে দাঁড়াইলে ওই পাহাড়ের একটা কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা, তো ওর বারান্দা দাঁড়িয়ে সে কাঞ্চনজঙ্ঘা দেখতেছিল। ওদের এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, আমাদের ঢাকায় আমাদের বাসা থেকে দেখা যায়, হ্যাঁ আমাদের বিল্ডিং ছাদের উপরে দেখা যায়, তো ওর বাসা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতেছিল সে। তো তখন সার্জিয়াস তার নেতৃত্বে বুলগেরিয়ার আর্মি একটা অশ্বারোহী মানে ঘোড়ায় চড়ে একটা হামলা চালায়। তো নায়িকার যে রাইনা, এই রাইনার সাথে এই মেজর সার্জিয়াসের একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবার রাইনা বলে সে একটা আদর্শ সুপুরুষ, হ্যাঁ, সে যেহেতু যোদ্ধা, সে ক্যাপ্টেন আর্মিতে চাকরি করে, তো তার মানে অনেক টাকাটুকু পায়, সব মিলে অনেক ভালো, সে অনেক সাহসী লোক। তো যুদ্ধ চলাকালীন এক রাত্রে ক্যাপ্টেন বার্নসলি, হ্যাঁ, যে হচ্ছে সার্বিয়ার একজন সেনা, সে হচ্ছে বুলগেরিয়াদের থেকে তোমার প্রাণ বাঁচাতে রাইনার বাড়িতে সে আশ্রয় নেয়। রাইনা তাকে আশ্রয় দিতে চায় না, কিন্তু তোমার হচ্ছে যে ক্যাপ্টেন বার্নসলি সে তার বাড়িতে আশ্রয় নেয়। তো রাইনা তখন জানতে পারে যে ওই বার্নসলির কাছ থেকে জানে যে সেই যে মেজরের প্রেমে পড়ছে, মেজর সার্জিয়াস, সে হচ্ছে খুব মানে একটু লুল টাইপের, সে মাথা মোটা এবং অন্তঃসার শূন্য, আসলে সে কোনো কিছু পারে না, সে একটা মানে বকাচোদা টাইপের। তো সে ক্যাপ্টেন বার্নসলির সাথে
যুদ্ধ নিয়ে বিভিন্ন কথা বলে, হ্যাঁ, এবং তার বিভিন্ন আদর্শ সে দেখতে পায়। এবং রায়না সবচেয়ে অবাক হয়ে যায় যখন দেখে তার কাছে বন্দুক থাকলে গুলি ছিল না, এবং গুলির বদলে তার কাছে ছিল চকোলেট। হ্যাঁ, দেখছো? তাই রায়না তাকে চকোলেট ক্রিম সনিক একখা দেয়। পরবর্তীতে বার্নসলির পরিবার এবং এবং তার হচ্ছে যে চরিত্রগত দিক জানতে রায়না দেখে যে তোমার বার্নসলিরা হচ্ছে ওরা চৌধুরী বংশের ছেলে, তো ওরাও বুঝতে পারবা যে ওরা হচ্ছে উচ্চবংশীয় চৌধুরী বংশের বার্নসলি, তাহলে চৌধুরীও আছে সে, আবার সে তো খুব সাহসী। দেখো গুলি নাই, চকলেট আছে, চিন্তা করো কী রোমান্টিক একটা ব্যাপার, মানে বন্দুকের মধ্যে গুলি নাই, চকলেট তার কাছে, চিন্তা করো মানে কি রোমান্টিক। ও মাই গড, এই রোমান্টিক লোকটাকে দেখে তখন রায়না তো বুঝতে পারে যে আসলে তোমার সার্জিয়াস সে একটা বেকুব, তার লোকে হবে না, তো মার্সলিকে সে বিয়ে করে। এবং এই নাটকের মধ্যে ওই সার্জিয়াস যে, হ্যাঁ, তাকে মক করে একটা কথা বলা হয়, 9 সোলজার্স আউট অফ 10 আর বর্ন ফুলস। তো বান্নার্স বলছে যে দেয়ার আর 2 ট্র্যাজেডিস ইন লাইফ, ওয়ান ইজ টু লুজ ইউর হার্টস ডিজায়ার, দ্য আদার ইজ টু গেইন ইট। তাহলে আমার বার্নার্স লোকটা খুবই খারাপ লোক ছিল, সে আর্মিকে নিয়ে মকারি করতো, ডাক্তারদের নিয়ে মকারি করতো, চেহারাটা দেখো কীরকম, কি একটা মানে নাকটা কুচকে রাখছে সে, ডাক্তারকে নিয়ে আর্মিকে নিয়ে সব কিছু সে মকারি করে, এবং নাকটা কুচকে কেমন জানিয়ে করে রাখছে সে। তা আসলে সে খুব কিছু কমেডি করতো আর কি, সে ফান করতো সে খুবই। আমি ওই সময় জন্মগ্রহণ করলে ওর লগে মনে একটু আমার বন্ধুত্ব হতো না, ভালো একটা সম্পর্ক হতো আমাদের মধ্যে। আচ্ছা, ওর আমাদের এটা খুব বিখ্যাত কমেডি ম্যান অ্যান্ড সুপারম্যান, এটা একটা কমেডি অ্যান্ড এ ফিলোসফিও। তো এই ম্যান অ্যান্ড সুপারম্যান তোমার হচ্ছে যে এখানে তোমার একজন ইয়াং উমেন ছিল যার নাম ছিল অ্যান। হ্যাঁ, তো অ্যানের জন্য 2জন গার্ডিয়ান নিযুক্ত হয়ে, একজন নাম ছিল ট্যানার, হ্যাঁ, যে ছিল খুব ইন্টেলিজেন্ট এবং রিভলিউশনারি। হ্যাঁ, তো অ্যান ট্যানারের প্রেমে পড়ে যায় এবং ট্যানারকে নানাভাবে সে হচ্ছে যে তোমার সে ম্যানিপুলেট করার ট্রাই করে। তো এই নাটকটাও এটা একটা কমেডি, এবং এটা হচ্ছে যে এটার তো উটিনেসের জন্য এটাকে বলা হয় কমেডি অফ ম্যানার্স টাইপের নাটক। সো আমাদের বার্নার্সর আমরা লিস্টে যেটা ছিল ওই ক্যান্সার যেটা ছিল ওটা ছিল ক্যান্ডিডা। তাহলে আসো আমরা হচ্ছে যে বার্নার্সর কী কী বললাম, যেহেতু সে গুরুত্বপূর্ণ, ওর উপর প্রশ্ন আসতে পারে পরীক্ষার জন্য সবগুলো পড়তেছে। তার ডক্টর জিলামা পড়ে ফেললাম, ডক্টরকে নিয়ে এসে মক করছে মিসেস ওয়ারেন্স প্রফেশন, এখানে ওয়ারেন্স ছিল, সে ছিল প্রস্টিটিউট। দ্য ম্যান অফ ডেস্টিনি, এটা বিস্তারিত পড়ি নাই। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, এটা হচ্ছে সিজার এবং ক্লিওপেট্রার প্রেম নিয়ে। আর্মস অ্যান্ড ম্যান, যেখানে আর্মিকে নিয়ে এসে মক করছে। ম্যান অ্যান্ড সুপারম্যান, এবং আমাদের হচ্ছে যে ক্যান্ডিডা। সো আমাদের বার্নার্স পড়া শেষ। এখন আসে তার আরও কয়েকটা গুরুত্বপূর্ণ আমরা কাজ আমরা একটু দেখি। তবে একটা হচ্ছে ইউ নেভার ক্যান টেল, এটা একটা ক্লাসিক। হ্যাঁ, এটা একটা বিখ্যাত নাটক, ইউ নেভার ক্যান টেল। তো আসো আমরা হচ্ছে যে বার্নার্সর শেষ নাটকে যাওয়ার আগে একটা ঘটনা আমরা জানি। হ্যাঁ, গ্রিক মিথোলজিতে পিগমেলিয়ন নামক একজন ভাস্কর্য শিল্পী আছে। তো এই পিগমেলিয়ন সে মার্বেল পাথর, ব্রোঞ্জ, হ্যাঁ, এগুলোতে সে ভাস্কর্য নির্মাণ করতো। হ্যাঁ, তো সে সবসময় তার তোমার কল্পনায় সে হচ্ছে পরিমণিকে কল্পনা করতো, সুন্দরী নারী কল্পনা করতো আর কি সে। তো গভীর একাগ্রতায় সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই নারীর রূপটাকে ভাস্কর্যে তোমার রূপ দেওয়ার জন্য সে ট্রাই করতো। তার নির্মিত যে ভাস্কর্যগুলো সেগুলো ছিল খুবই সুন্দর। হ্যাঁ, তবুও তার মনে হইতো যে এটা মনে হয় পুরোপুরি হয় নাই, হ্যাঁ, এটা আরও সুন্দর হলে মনে হয় ভালো হইতো। অবশেষে সে এক পরমা সুন্দরী নারীকে নির্মাণ করে সে খুবই আত্মতৃপ্ত হয়েছে যে না, অবশেষে সে তার মনের মাধুরী মিশায় সে হচ্ছে যে সে একটা নারীকে সে নির্মাণ করতে পারছে। কখনো কখনো তার মনে হইতো যে এই নারী জীবন্ত হয়ে তার দিকে তাকায় আছে। হ্যাঁ, তো সে এই মেয়েটার নাম দেয় গ্যালাটিয়া। হ্যাঁ, পিগমেলিয়ন অপরদিকে সৌন্দর্য দেবে আফ্রোদিতির উপাসক। তো আফ্রোদিতিকে বললো যে আফ্রোদিতি, আপনি হচ্ছে যে আমাকে গ্যালাটিয়া যেটাকে বানাইছি ওকে জীবন্ত নারীর রূপে আমাকে দেন। তো আফ্রোদিতি তার প্রার্থনায় সে খুব মুগ্ধ হয়ে সে গ্যালাটিয়াকে জীবন্ত করে দেয়। পিগমেলিয়ন তাকে বিয়ে করে তোমার সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। তো এ হচ্ছে পিগমেলিয়ন এবং হচ্ছে আমাদের সেই গ্যালাটিয়া। দেখো এই পিগমেলিয়ন সে যে একটা ভাস্কর্য বানাচ্ছে গ্যালাটিয়া, মানে সে নিজের ভাস্কর্যের মানে এত সুন্দর এটা বানাতে সে কল্পনা করতো যে ও জীবিত হয়ে যদি চলে আসতো, পরে আফ্রোদিতি ওর প্রার্থনা কবুল করে এবং সে তরে তোমার তার লগে বিয়ে হয় এবং ওরা সুখে শান্তিতে ওরা বসবাস করছে। তাহলে আমাদের এটা সেই বিখ্যাত নাটক, সেটা হচ্ছে পিগমেলিয়ন বার্নার্সর।
বার্নার্ড শ 1925 সালে সে নোবেল প্রাইজ পাইছে। এখানেও সে একটু ওদের সাথে একটু মহাকারি করছে। তো নোবেল কমিটি যখন ফোন করলো, তো বল বার্নার্ড শ ভাই আপনি কোথায় আছেন? তো সে বললো আমি তো ক্লাসে আছি, আমাদের এইবার যে তোমার নোবেল পাইলো আর কি, সে ক্লাস আছে। ভাই আপনি তো নোবেল পাইছেন। সে বলে বলেন কি নোবেল পাইছি? আচ্ছা ভালো, এখন কী করতাম বলেন। তো ওরা বললো ভাই আপনি নোবেল পাইছেন, আপনি একটু হাসেন একটু। তো সে তো হাসে না, সেটা আমাকে আপনি কেন নোবেল দিয়েছেন? আমি তো যে বিখ্যাত, এটা সবাই তো জানে, এটা আমি তো পুরো দুনিয়াব্যাপী বিখ্যাত, সবাই জানে। সে তখন বললো যে আপনি এসব নোবেল টোবেল দেন যে তরুণ সাহিত্যিক যারা। তো সে একটা যুগান্তকারী একটা ডায়লগ দিচ্ছে, বলে যে নোবেল পুরস্কার হচ্ছে এমন একটা পুরস্কার যে একজন লোক সমুদ্রে পড়ে গেছে, সমুদ্র থেকে সে অনেক কষ্টে সে সাঁতার কেটে কেটে কুলে আসছে, তীরে আসছে, হ্যাঁ, তারপরে তার দিকে একটা লাইফ জ্যাকেট ছুঁড়ে মারছে, এরকম একটা ব্যাপার। তখন সে বলছে যে নোবেল দেওয়া দরকার সে সকল তরুণ সাহিত্যিকদের যাদের জন্য ওই উপকূলটা এখনও অনেক দূরে। আসলে তো তাই, তাই না? নোবেল এমন লোক দেয় যেটা অলরেডি বিখ্যাত। তখন সে তোমার হচ্ছে যে নোবেল কমিটিকে দিয়েছে একটা ঝাড়ি। নোবেল কমিটি চিন্তা করলো বাইরে কাকে নোবেল দিলাম যে সে একটা ঝাড়ি দিলাম আমাদেরকে। তো 1925 সালে বার্নার্ড শ সে কিন্তু নোবেল প্রাইজ কিন্তু পাইছে। আমাকে বলো তো শেক্সপিয়ার কেন নোবেল প্রাইজ পায় নাই? এত বড় রাইটার, এত বড় সাহিত্যিক, বলো শেক্সপিয়ার কেন নোবেল প্রাইজ পায় নাই? কেন পায় নাই বলো? সে এত বড় নাট্যকার, এত বড় সাহিত্যিক, প্রিন্স, সম্রাট, সে কেন পায় নাই বলো? আর ভাই নোবেল প্রাইজ তো চালু হয়েছে 1901 সাল থেকে, আগে তো নোবেল প্রাইজ ছিল না আগে, সেই জন্য পাই নাই। ঠিক আছে, ওকে। আসো আমরা এখন চলে যাব ফাদার অফ সাইকো অ্যানালাইসিস সিগমুন্ড ফ্রয়েডের কাছে। এবং যে মনে করতো যে স্বপ্ন নিয়ে তার কিন্তু তোমার হচ্ছে যে অনেক রকমের তার গবেষণা আছে, এবং সে মনে করতো যে মানুষের যে অবদমিত যে মানুষের আকাঙ্ক্ষা বা চিন্তা, এটা কিন্তু সে পরিবেশ পাইলে কখনো সেটা কিন্তু প্রকাশ করে দেয়, এবং আমরা যা চিন্তা করি সেটা আমরা হচ্ছে স্বপ্নে দেখতে পাই। এগুলো ছিল সিগমুন্ড ফ্রয়েডের গবেষণা। হুমায়ুন আহমেদের উপন্যাস যারা পড়ো, মোটামুটি সিগমুন্ড ফ্রয়েডের অনেক তোমার উল্লেখ তুমি পাবা হুমায়ুন আহমেদের উপন্যাসের মধ্যে, সিগমুন্ড ফ্রয়েডের, তাই না? না, নোবেল কিন্তু মরণোত্তর দেওয়া যায় না, নোবেল পুরস্কার মরণোত্তর তোমার দেওয়া যায় না। তো সিগমুন্ড ফ্রয়েড তার সবচেয়ে বিখ্যাত যে বইটা, তার নাম হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। তুমি যে একটা বইয়ের নাম যদি মুখস্থ করো তাহলে এইটাই, একটাই। এটা নর্মালি মনে থাকার কথা, কারণ তুমি যখন চিন্তা করবো সিগমুন্ড ফ্রয়েড উনি তো হচ্ছে যে ড্রিম নিয়ে গবেষণা করছে, তাহলে ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, হ্যাঁ, এটা বাংলা করলে কী হবে? এটা বাংলা করলে হবে খোয়াবনামা, না? বাংলা করলে হবে খোয়াবনামা। তো স্বপ্নের যে ইন্টারপ্রিটেশন, এটা নিয়ে ওনার বিখ্যাত বই, ওই একটা যদি মনে রাখতে পারো খুব ভালো। এখানে আসো, ওনার সেকেন্ড ইম্পর্ট্যান্ট রাইটিংস হচ্ছে দ্য ফিউচার অফ এন ইলিউশন, হ্যাঁ, আর থার্ড ওয়ান স্টাডিজ অন হিস্টেরিয়া। হিস্টেরিয়া হচ্ছে একটা রোগ, গ্রামের মধ্যে মানুষ হচ্ছে যেটাকে বলে যে তোমার হচ্ছে যে তোমার মূর্ছা যাওয়া রোগ, হ্যাঁ, অজ্ঞান হয়ে যাওয়া, যেরকম মূর্ছা রোগ বলে যেটাকে। তো এটা ইপিলেপসি কিন্তু সেম না, হ্যাঁ, এটা ইপিলেপসি তোমার ইপিলেপসি মানে হচ্ছে মৃগ রোগ, হ্যাঁ, না, হিস্টেরিয়া এবং এপিলেপসি পার্থক্য। এপিলেপসি তো তোমার হচ্ছে একদম রিয়াল, যেখানের মধ্যে মানুষের ব্রেনের মধ্যে প্রবলেম হওয়ার কারণে এপিলেপসি হয়। আর হিস্টেরিয়া যেটা হচ্ছে, এটা হচ্ছে ওর ব্রেন আসলে কোনো সমস্যা নাই, এটা তার মনের যে অশান্তি, যে অ্যাংজাইটি, হ্যাঁ, এইটা সে যখন তোমার প্রকাশ করতে পারে না, তখন সে নানা রকমের সাইন সিমটম, মাঝে মধ্যে ধরো ও হচ্ছে কথা বলতে পারে না, ওর কথা বন্ধ হয়ে যায়, তারপরে হচ্ছে যে আচ্ছা, এটার বাংলা, হ্যাঁ, কনভার্সন ডিসঅর্ডার, রাইট। এটাকে আমরা অনেক সময় ভান ধরা মনে করি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ভান ধরা বললে ওটা কিন্তু ওটা হলো মেলিঙ্গারিং, ওটা হচ্ছে মেলিঙ্গারিং, না, নাটক করে না এটা। আচ্ছা, এখানে যারা ডক্টর আছে একটা যে মনে রাখবা যে মেলিঙ্গারিং আর হিস্টেরিয়া কিন্তু সেম না। দেখো, এটা কিন্তু সে ধরো ইচ্ছাকৃত করতেছে না, ওর বাপ মা ওরা বিয়ে দিয়ে দিবে, হ্যাঁ, তো ওর বাপ মা ওকে জোর করে তোমার হচ্ছে যে তোমার বিয়ে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এখন একে জোর করে যে বিয়ে দিয়ে দিল, ধরো সে তোমার বিয়ে হলো তার এক লোকের লগে, এখন সে কোনোভাবে লোকটাকে মেনে নিতে পারতেছে না, হ্যাঁ, এখন সে বারবার ফিট হয়ে যাচ্ছে, ও দাঁত মুখ খিচে ফেলতেছে, এটা কিন্তু সে ধরো অবচেতনও করতেছে, পুরোটা ইচ্ছাকৃত না। সে যখন তার মনের যে একটা অ্যাংজাইটিটা সে কোনোভাবে প্রকাশ করতে পারে, কেউ বোঝার চেষ্টা করতেছে না তাকে, সে তখন এগুলো প্রকাশ করতে না পারে, তার এরকম তোমার হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ সে নানা সিমটম শো করে, মাঝে মধ্যে মিউট হয়ে যায়, কথা বলে না সে, হ্যাঁ, এরকম হয়, অ্যাংজাইটি আউট অফ কন্ট্রোল যখন হয়। এটা কিন্তু পুরোটা ইচ্ছাকৃত না। ইচ্ছাকৃত যেটা সেটা হলো মেলিঙ্গারিং, যেটা ইচ্ছাকৃত করে আর কি, হ্যাঁ। ধরো হাজব্যান্ডকে বলছে আমাকে একটা আইফোন কিনে দাও, হাজব্যান্ড আইফোন কিনে দিচ্ছে না, তখন যে ইচ্ছাকৃতভাবে সে অজ্ঞানের জন্য পড়ে আছে, ডাক্তারকে আগে বলছে ডাক্তার সাহেব
যে আমার হাজব্যান্ড যদি আসে বললেন যে আইফোনের জন্য আইফোন কিনে দিলে ঠিক হয়ে যাবে, ওটা ইচ্ছা খেতে মেলিং কেন ওটা হিস্টোরি হলেও ওটা ভালো করে কাউন্সেলিং করতে হয়, নাহলে ও বারবার হবে আমরা সে বারবার করবে সে। তো হিস্টেরিয়া নিয়ে আমাদের সিগমুন্ড ফ্রয়েড ভাই উনি হচ্ছে একটা বই লিখছে স্টাডিজ অন হিস্টেরিয়া। সিগমুন্ড ফ্রয়েড সে বলছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস ইজ দ্য রয়্যাল রোড টু নলেজ অফ দ্য আনকনসিয়াস অ্যাক্টিভিটিস অফ দ্য মাইন্ড। তার মানে আমাদের মনের মধ্যে যে আনকনসিয়াস যে অ্যাক্টিভিটিগুলো যেগুলো ঘটতেছে এটা কিন্তু আমরা স্বপ্নে আমরা দেখতে পাই। হ্যাঁ, এবং সিগমুন্ড ফ্রয়েড বলছে যে কী বলছে হিস্ট্রিতে মানে আজকে হিস্ট্রি নিয়ে আমরা মেডিকেল বড় আমি যার আন্ডারে ট্রেনিং করছিলাম নাম হচ্ছে তোমার নাজমুল স্যার এবং তোমার তারেক স্যার কুমিল্লা মেডিকেল কলেজে আমি 1 বছর ট্রেনিং করছিলাম মেডিসিনে। তো স্যার একটা কথা বলতো, স্যার ধরো রোগীর পাশে যায় বলতো যে কারফিন ওই ওষুধটা দে না স্যার, কোন ওষুধটা, ওই যে ওষুধটা আছে শক্তিশালী ওষুধটা, মাথার চুল থেকে একদম ধর গায়ের লোম সবগুলো পড়ে যাবে, ওই ওষুধটা দিয়ে দে। রুগীরে শুনে বলতো, এর রুগী 1 ঘন্টা পরে বলতো যে স্যার আমি বাড়ি চলে যাবো, সুস্থ হয়ে গেছি, আমি বাড়ি চলে যাবো এটা। তারপরে স্যার রুগীর শুনে বলতো যে এই মোটা একটা নল দে, ছোটো নল দে, মোটা একটা নল দে, ওর একটা অনেক বড় মোটা নল লাগবে, না ঠিক হবে না। সে এর রুগীর কাছাকাছি বললে সে 1 ঘন্টা পরে বলতো স্যার আমার তো সুস্থ হয়ে গেছে, বাড়ি চলে যাবো স্যার। তো অটো বাড়ি চলে যেত সে। আমি দেখছি এই ট্রিটমেন্ট কিন্তু অনেক মারাত্মক একটা ট্রিটমেন্ট। তো আসো আমাদের সিগমুন্ড ফ্রয়েড বলছে কি আনএক্সপ্রেসড ইমোশনস উইল নেভার ডাই, দে আর বারিড অ্যালাইভ অ্যান্ড উইল কাম ফোর্থ লেটার ইন আগলিয়ার ওয়েস। এই যে আমাদের মনের মধ্যে যখন আনএক্সপ্রেসড ইমোশনগুলো থাকে এটা কখনো কিন্তু যায় না। আচ্ছা তোমরা কি বৃহন্নলা উপন্যাসটা কে পড়ছো? মানে আমাদের বৃহন্নলা কেউ পড়ছো কি না এখানে? আমার লাইফে মানে আমাদের প্রথম উপন্যাস পড়ছিলাম আমি বৃহন্নলা, আমি মনে হয় ক্লাস 4 বা 5 পড়ি তখন, এটা প্রথম উপন্যাস পড়ছিলাম মানে আমাদের 4-5 বা না 6 মনে পড়ি, হ্যাঁ এরকম। তো এখানে দেখছো না একটা লোক, সে ছিল তোমার মানে আনম্যারিড, তাই না? কিন্তু আনম্যারিড থাকলেও তা, হ্যাঁ এটা হলো মিশির আলির সিরিজের একটা বই, সে তো আনম্যারিড, কিন্তু আনম্যারিড থাকলেও তার মনের মধ্যে যে সুপ্ত যে কামনা বাসনা এটা তো রয়ে গেছে। তো এবং সেটার প্রকাশ কিন্তু সে যখন চান্স পাইছে সেখানে কিন্তু সে ঘটাইছে। তো এটা কিন্তু সিগমুন্ড ফ্রয়েডের তোমার তার হুমায়ুন আহমেদ কিন্তু ওনার উপন্যাসে কিন্তু সিগমুন্ড ফ্রয়েডের অনেক তত্ত্ব কিন্তু কাজে লাগাইছে। হ্যাঁ, এটা আমরা কিন্তু বাস্তবে অনেকটুকু দেখতে পাই। যে সকল মানুষ ছোটোবেলায় তারা বিভিন্নভাবে এবিউজ হয়, ওরা কিন্তু বড় হইলে তোমার এই ধরনের ক্রাইমগুলো করা টেন্ডেন্সি ওদের মধ্যে অনেক বেশি কাজ করে। এটা পরীক্ষা আসবে না, কিন্তু আমার এই ডায়লগটা খুব ভালো লাগছে। এর পরীক্ষা আসবে না কিন্তু বলছে, মাই বয়, স্মোকিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড চিপেস্ট এনজয়মেন্ট ইন লাইফ, অ্যান্ড ইফ ইউ ডিসাইড ইন অ্যাডভান্স নট টু স্মোক আই ক্যান অনলি ফিল সরি ফর ইউ। যারা তোমরা ধূমপাই, তোমাদের বন্ধু সিগমুন্ড ফ্রয়েড তোমাদের উদ্দেশ্যে কথাটা বলছে। আমি নিজে যদি স্মোকার না। চলো আমরা চলে আসবো আমরা আধুনিক যুগের একজন শ্রেষ্ঠ ঔপন্যাসিক, যার নাম হচ্ছে জোসেফ কনরাড। কনরাডের অনেকগুলো উপন্যাস আছে, আমরা এতগুলো পড়বো না এখানের মধ্যে, শুধুমাত্র বিখ্যাত যে 3টা আছে 3টে আমরা মনে রাখবো। অনেকগুলো উপন্যাস, এতগুলো মনে রাখতে পারবো না আমরা, শুধু বিখ্যাত 3টে আমরা পড়বো। অনেক উপন্যাস লিখছ উনি, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে হার্ট অফ ডার্কনেস। তো এই হার্ট অফ ডার্কনেসের মধ্যে একটা লাইন আছে, দ্য হরর, হ্যাঁ পরীক্ষা আসতে পারে যে হার্ট অফ ডার্কনেস এই উপন্যাসের তোমার হচ্ছে যে নিচের কোন লাইনটি উপন্যাসের তোমার হচ্ছে একদম শেষে এই লাইনটা আছে। তো আসো আমরা তাহলে জোসেফ কনরাড, সে আমাদের মডার্ন এজে খুব বিখ্যাত একজন ঔপন্যাসিক। তার প্রথম বই আমরা 3টে উপন্যাস এখানে ওনার মনে রাখবো। এগুলো হার্ট অফ ডার্কনেস, লর্ড জিম এবং টাইফুন, 3টে মনে রাখো। ওকে, তাহলে আমরা জোসেফ কনরাড এই যুগের একজন শ্রেষ্ঠ ঔপন্যাসিক, তার 3টে উপন্যাস, একটা হলো আমাদের হার্ট অফ ডার্কনেস, তারপরে লর্ড জিম এবং টাইফুন, 3টা। ওকে, অনেকগুলো উপন্যাস আছে, সবগুলো মনে রাখতে হবে না, এই 3টা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। ওয়েস্টার্ন আইজ, নস্ট্রোম, আরও অনেকগুলো আছে, এগুলো মুখস্থ করতে হবে না, এই 3টাই মনে রাখো। আসো এমিলি ডুরখেইম, উনি ছিলেন একজন ফ্রেঞ্চ এবং একই সাথে উনি একজন সোশিওলজিস্ট এবং সোশ্যাল সাইকোলজিস্ট এবং দার্শনিকও বটে। হ্যাঁ, তো আমাদের এই ডুরখেইম ভাই, তার হচ্ছে তোমার একটা উপন্যাস মনে রাখবা, সেটা হচ্ছে
সুইসাইড, একটাই সুইসাইড। তার ডুরখেইম, তারপর একটা উপন্যাস, সেটা হচ্ছে সুইসাইড। আসলে আমরা একজন ছোট গল্পকার, ওর নাম হচ্ছে ও হেনরি। তবে ও হেনরি হচ্ছে ওনার পেন নেম, ফেক আইডি আর কি। ওনার ফেক আইডি হচ্ছে ও হেনরি, এটা হচ্ছে ওনার ফেক আইডি। কিন্তু ওনার পুরো নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার, একজন ফেমাস আমেরিকান শর্ট স্টোরি রাইটার। পরীক্ষা আসতে পারে নিচের কে ফেমাস আমেরিকান শর্ট স্টোরি রাইটার, পরীক্ষা এরকম প্রশ্ন আসতে পারে, ফাইনাল পরীক্ষা আসতে পারে। ওকে, সো ও হেনরি, তার তোমার হচ্ছে যে অনেক ছোটো গল্প আছে এখানের মধ্যে। আমরা পরীক্ষার জন্য তার মোস্ট ইম্পর্ট্যান্ট দ্য গিফট অফ ম্যাজাই, ওকে, এবং 6s and 7s, রোডস অফ ডেস্টিনি। তো যেহেতু আমাদের ও হেনরি সে একজন বিখ্যাত শর্ট স্টোরি রাইটার এই সময়ে, তাহলে তার সবচেয়ে মেজর যে ওয়ার্কসগুলো সেগুলো আমরা মনে রাখতে পারি এইভাবে যে ও হেনরি 4 মিলিয়ন মূল্যের গিফট নিয়ে কিংয়ের কাছে যাওয়ার সময় রোডে 6-7 জন লোকের সাথে দেখা হলো। তাহলে এই হলো 4 মিলিয়ন, এই হলো গিফট অফ ম্যাজাই, কিং হচ্ছে ক্যাভেজ অ্যান্ড কিংস, এটা হচ্ছে রোড অফ ডেস্টিনি, এটা হলো 6s and 7s। আচ্ছা, এখন আসো, এরকম ছন্দ যদি মনে রাখতে চাও, তোমার আসলে মনে থাকবে না, তাহলে তুমি কী করবা? তাহলে এই ক্ষেত্রে যত রকম ছন্দ আছে এগুলো তুমি কী করতে হবে, এরকম তুমি হচ্ছে যে এরকম স্লিপ প্যাডের মধ্যে বা এর ছোটো ছোটো কাগজের টুকটার মধ্যে এরকম লিখে সবগুলোকে একসাথে তোমার ইংলিশ লিটারেচার যতগুলো আছে সবগুলোকে, মানে ফ্ল্যাশ কার্ড যেটাকে বলি আর কি আমরা, এবং ফ্ল্যাশ কার্ড বানায়া তুমি হচ্ছে সবগুলোকে একটা পিন আপ করে রাখতে হবে, যাতে করে পরীক্ষায় তুমি রিভিশন দিতে পারো। অথবা তুমি একটা 2-3টা পেজের মধ্যে এরকম যতগুলো আছে সবগুলো লিখে তুমি বইয়ের মধ্যে পিন আপ করে রাখতে পারো, নাহলে পরীক্ষার মধ্যে এইসব তোমার শর্টকাট এগুলো মনে আসবে না, আর তোমাকে বারবার পড়তে তখন তোমার মনে থাকবে। তাহলে আমরা ও হেনরির উপরে যেগুলো পড়লাম, আমাদের হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে দ্য গিফট অফ ম্যাজাই, 6s and 7s এবং রোডস অফ ডেস্টিনি। তবে আমরা আরও তোমার হচ্ছে যে 2টা মনে রাখছিলাম, একটা হচ্ছে ক্যাভেজ অ্যান্ড কিংস, একটা দ্য 4 মিলিয়ন। ওকে ওকে, রুডিয়ার্ড কিপলিং। তো রুডিয়ার্ড কিপলিংয়ের তার তোমার হচ্ছে যে একটা বইয়ের নাম মনে রাখলেই হবে, সেটা হচ্ছে যে দ্য জাঙ্গল বুক। তো যা জঙ্গল বুকের মধ্যে এটা মুভি হয়েছে, মোগলি মুভিটা কি দেখছো? মোগলি মুভিটা কিন্তু এই জঙ্গল বুক থেকে। তো মোগলি নামক একটা ছোট ভারতীয় বালক, সে গ্রামের পথ ভুলে গেছে, হ্যাঁ। তো সে জঙ্গলে হারায় যায়, তখন একটা বাঘের নাম হলো শের খান, হ্যাঁ, তানহি খান না কিন্তু শের খান বাঘের নাম, হ্যাঁ। তোমরা তানহি খান আবার মনে করলে আবার, হ্যাঁ, ওই শের খানের বংশধর মনে, তানহি খান যে আছে কিসে। তো শের খান তোমার এই বালকটিকে তোমার তার বাড়িতে নিয়ে যায় আর কি, হ্যাঁ। তো এখানে যেটা হয় তোমার যে ওই যে বাঘ শের খান যে আচ্ছা, এখানের মধ্যে আমাদের এই বাঘ শের খান সে হচ্ছে যে ওই ছেলেটাকে এর মধ্যে পায়। এখানের মধ্যে একজন নেকড়ে, সে হচ্ছে যে এই বালকটাকে মা নেকড়ের কাছে নিয়ে যায়, কিন্তু শের খান বলে যে ওকে আমাকে দিয়ে দাও, আমি হচ্ছে যে যেহেতু ওকে পাইছি সুতরাং আমাকে দাও। তো মা নেকড়ে ওকে দিতে অস্বীকৃতি জানায়। তো ওই শের খান যে বাঘ, সে খুবই রাগান্বিত হয়, মানে সে চাইছিল যে তোমার ওই যে তাকে খাই ফেলবে আর কি, কিন্তু মা নেকড়ে সে তার সন্তানদের সাথে মুগলিকেও সে লালন পালন করে, হ্যাঁ। তো এই মুগলিকে তোমার হচ্ছে বাবা নেকড়ে বনের অন্য পশুদের সাথে পরিচয় করাতে বলে যে ও আমার সন্তান, ও হচ্ছে যে এদের সাথে একসাথে বড় হবে। তার জন্য একটা শিক্ষক নিযুক্ত করে, শিক্ষক হলো ভাল্লুক, এবং ভাল্লুকের কাছে এই আমাদের মুগলি সে বনের সকল ভাষা তোমার শিখে ফেলে, হ্যাঁ। তো যাই হোক, অবশেষে তাদের সাথে একটা এখানে সম্পর্ক গড়ে ওঠে, এবং একটা সময় সে গ্রামের যে মিসুয়ের কাছে সে পালিত হয়েছিল তাকে সে ফিরে পায়। তো সে তার গ্রামে ফিরে আসে। মাঝে মধ্যে সে হচ্ছে যে তার ভাই গ্রে উলফের সাথে দেখা করে এবং বনের খোঁজখবর নেয় যে তোমার নেকড়াটা কেমন আছে, ভাল্লুক, তারপরে বানররা কেমন আছে, তার খোঁজখবর নেয়। এই মোগলি নামক লোকটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে এই জাঙ্গল বুক, এবং একটা মুভিও হয়েছে, মুভির নাম হলো মোগলি। রুডিয়ার্ড কিপলিং সে কিন্তু 1907 সালে
সে নোবেল প্রাইজ পাইছে। তো এতক্ষণ আমরা যাদেরকে পড়লাম তার মধ্যে কে কে নোবেল প্রাইজ পাইলো? একটা জর্জ বার্নার্ড শ, ডাক্তারদেরকে সে খুবই কটাক্ষ করছে, তাকে একটা মানে তার কথা আমি বলতে পারি না কোনোভাবেই, সে কীভাবে এইগুলো বলতে পারলো। একজন জর্জ বার্নার্ড শ, আরেকজনকে রুডিয়ার্ড কিপলিং, আর দুজনকে পাইছি আমরা আজকে, দুজনকে পেয়ে গেলাম, রাইট, দুজনকে পাইলাম, সামনে আরেকজন আছে আমাদের। তো আমাদের এই কিপলিং সে ছিল মূলত ইংলিশ, কিন্তু সে তোমার হচ্ছে যে ইন্ডিয়াতে সে অনেকদিন ছিল এবং এখানে সে বড় হয়েছে, এখানে জন্ম কিন্তু ইন্ডিয়াতে, তার বোম্বেতে জন্মগ্রহণ করছে, সে বড় হয়েছে এখানে, জন্ম এখানে তার। যখন তার বয়স 5 বছর তখন সে চলে গেছিলো ইংল্যান্ডে। আচ্ছা, আমাদের আজকে যাদেরকে নিয়ে পড়তেছি তাদের মধ্যে আমাদের থার্ড নোবেল লরিয়েট উইলিয়াম বাটলার ইটস বা WB ইটস। এই WB ইটস এই জন্য গুরুত্বপূর্ণ, উনি কিন্তু আচ্ছা উনি কি গীতাঞ্জলিকে অনুবাদ করছে নাকি এটা ভূমিকা লিখছে, কোনটা? উনি কিন্তু গীতাঞ্জলিকে অনুবাদ করে নাই, কারণ হচ্ছে উনি তো বাংলা জানতো না, উনি গীতাঞ্জলি অনুবাদ কেমনে করবে, উনি ভূমিকাটা লিখে দিয়েছিল, রাইট, উনি ভূমিকাটা। গীতাঞ্জলি অনুবাদ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করছে, উনি নিজেই করছে, হ্যাঁ, এটা কেউ অনুবাদ করে দেয় না, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করছে। একদম জর্জ বাটলার, এই জর্জ বাটলার তো ক্রিকেটার, উইলিয়াম বাটলারের সাথে তাদের বংশগতির মিলে আছে কিনা। আচ্ছা, এই বাটলার সে কিন্তু আইরিশ, হ্যাঁ, সে আইরিশ। আমাদের বার্নার্ড শ কিন্তু আইরিশ। তো এই আমাদের WB ইটস সে কিন্তু মিথোলজি এবং ফোকলোর এগুলো ইউজ করছে, আমরা কিন্তু মিথোলজির ব্যবহার দেখতে পাবো। তাহলে দেখো 1913 সালে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ ছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে সে কিন্তু সং অফারিংসের ভূমিকা লিখে দিয়েছিল এবং সে নিজে ঠিক 10 বছর পরে সে নিজেও কিন্তু নোবেল পাইছিল। সে অনেক ভালো লোক না, কিন্তু চেহারাটা একটু মনে হয় দিক থেকে কেমন শেনওয়ানের মতো হয়ে গেছে, সে একটা কেমন জানি একটা এখানে ভাব ধরে আছে, যে মনে ক্ষুদা লাগছে মনে হয় তার, এখানে একটা ভাব ধরে আছে সে। আচ্ছা, তো আসো আমাদের তার দ্য টাওয়ার, এটা একটা বিখ্যাত পোয়েট্রি তার, এবং দ্য টাওয়ারের মধ্যে সে কামনা করছে যে ট্রয় নগরীর মতো যাতে ধ্বংসলীলা আর না ঘটে। দেখো বাটলার কিন্তু সেও কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের একজন সে প্রত্যক্ষদর্শী, সেও দেখছে যে এখানের মধ্যে কত ধ্বংসযোগ্য কত কিছু হয়েছে, তাদের রাইটিংসের মধ্যে কিন্তু এগুলো প্রভাব আছে। দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যান্ড দ্য কুল, এটা একটা পোয়েম, অনেকগুলো কবিতা আছে তার, আমরা শুধু যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিখ্যাত সেগুলোই পড়বো। দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যান্ড দ্য কুল। আসো তার একটা বিখ্যাত কবিতা ইস্টার 1916। আইরিশদের কিন্তু তোমার হচ্ছে যে ইংলিশে অনেক বছর ওদেরকে শোষণ করছে, হ্যাঁ, অনেক বছর। তো সেখান থেকে আইরিশরা কিন্তু ওরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ওরা ইংরেজদের কাছ থেকে ওরা স্বাধীন হয়েছে। তো আইরিশদের এই বিদ্রোহ, তাদের এই যে প্রতিবাদ, এটার প্রতি সহানুভূতি প্রকাশ করে ইস্টার 1916 এই কবিতাটা লিখছে WB ইটস। সেলিং টু বাজেন্টিয়াম, তো এই সেলিং টু বাজেন্টিয়ামের মধ্যে কবি সে কামনা করতেছে যে সে নিজেই বাজেন্টিয়ামের মধ্যে সে চলে যাবে। দেখো আমরা কিন্তু প্রথমে ওর চেহারাটা দেখে আমরা কিন্তু খুবই একটা ট্রল করলাম না, আমরা একটা ফান করলাম, কোনো ওর চেহারাটা দেখতে কেমন জানি লাগলো, এই কাজটা করা ঠিক হয়েছে, বত বড় রাইটার, এটা করা ঠিক হয় না, কারণ এখানে তার একটু বয়স হয়ে গেছে, এখানের মধ্যে একটু মানুষের তো চেহারা বয়স হলে মানুষ একটু কিটকিটে হয়ে যায়, হ্যাঁ, একটু কিটকিটে টাইপের হয়ে যায়। তো এই যারা বয়স্কদের নিয়ে এরকম ট্রল করে, সে এখন তোমার লিখছে, সে দুঃখ করে লিখছে যে বৃদ্ধরা যখন উপেক্ষিত, হ্যাঁ, আমার চেহারা দেখে ওরা ট্রল করতেছে, পুরনো মূল্যবোধ যখন অবহেলিত, কবি তখন এই পরিস্থিতি থেকে উনি মুক্তি কামনা করছে। এবং কবি বলেন, আমি রাগ করে যীশু খ্রিস্টের জন্মভূমিতে চলে যাব, তোমরা আমাদেরকে নিয়ে বুড়াদের লোকদের নিয়ে তুমি ট্রল করতেছো। এবং কবি সে বলে সে একদম আর কালক্ষেপণ না করে সে বাজেন্টিয়ামে সে চলে যাবে এবং সে বিশ্বাস করে বাজেন্টিয়ামে গেলে সকল হতাশা পিছনে ফেলে সে আলো উজ্জীবিত হবে। হ্যাঁ, তো এই সেলিং টু বাজেন্টিয়ামের মধ্যে উনি এই যে ইয়াং লোকজন, হ্যাঁ, বাজেন্টিয়াম মানে হচ্ছে তোমার না, এটা বাজেন্টিয়াম মানে তুরস্ক না, এখন তো তোমার হচ্ছে যে এটা হলো ইসরায়েলের, হ্যাঁ, এখন যেখানে ইসরায়েল সেখানে বাজেন্টিয়াম তোমার জেরুজালেমের একটা জায়গা, যেখানে যীশু খ্রিস্ট নয় শুধুমাত্র, মানে তোমার জেরুজালেমে ওখানে অনেক মানে 3 জন মনে হয়
মানে বেশ উল্লেখযোগ্য পরিমাণ তোমার ওখানে নবী রাসূল জন্মগ্রহণ করছে। ওটা এই জন্য ওটা তোমার ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম 3 ধর্মের জন্য খুব পবিত্র একটা জায়গা বেথলেহেমে। ওটা খুব পবিত্র জায়গা, কারণ ওখানে তোমার 3 ধর্মের জন্যই গুরুত্বপূর্ণ একটা কারণ ওখানে তোমার আল আকসা ছিল, ওটা ছিল মুসলিমদের প্রথম কেবলা। মানে আমরা তো এখন তোমার কাবার দিকে ফিরে নামাজ পড়ি, তো আগে কিন্তু ওই যে বাইতুল মুকাদ্দাস যেটা ছিল তোমার আকসা, ওইটাই ছিল তোমার হচ্ছে যে বাইতুল মুকাদ্দাস যেটা কি, হ্যাঁ ওখানেই ওটা মানে ওদিকে ফিরে নামাজ পড়তে হতে হবে। তো আসো আমরা হচ্ছে যে লিডা অ্যান্ড দ্য সোয়ান, এটা একটা ওনার বিখ্যাত কবিতা। আমরা বলছিলাম যে উনি ওনার কাব্যে উনি যে মিথোলজি মানে যে তোমার গ্রিক মিথোলজি বিশেষ করে সেগুলোর ব্যবহার করছে। তো এখানে এ হচ্ছে তোমার লিডা আর এলো সোয়ান। তো সোয়ান হচ্ছে তোমার সে মূলত জিউসের, লিডা খুবই সুন্দরী ছিল, সে মানুষ আবার, সে খুবই সুন্দরী। তো দেবরাজ জিউস সে হাঁসের বেশ ধরে, পিটার হাঁস না, কিন্তু পিটার হাঁস না, এটা হলো আরেক হাঁস, হ্যাঁ এটা হলো বাস্তব, এটা পিটার হাঁস, এটা হলো বাস্তবের হাঁস। হ্যাঁ তো পিটার হাঁস তো চলে গেছে না, বাংলাদেশ থেকে সে চলে গেছে। তো এই হাঁস সে কী করছে তোমার হচ্ছে যে লিডাকে রেপ করে দিচ্ছে। হ্যাঁ রেপ করে দেওয়ার পরে লিডা তখন 4টা ডিম পারছে, এগুলো 4টা ডিম। এই 4টা ডিম থেকে তোমার দেখো এখানে একটা ডিম থেকে হয়েছে তোমার হেলেন। হ্যাঁ হেলেনকে তো চিনো তোমরা না, একটা ডিম থেকে হচ্ছে হেলেন। আর আর এই 2টা ডিম থেকে যমজ 2 ভাই হয়েছে, তার যমজ 2 ভাই। হ্যাঁ তো হেলেন হচ্ছে সরাসরি তোমার জিউসের, সেক্ষেত্রে তার ঔরসে আর কি সে। এই ক্যাস্টর এবং পোলাক্স এরা হচ্ছে ওই এই ডিম থেকে, যখন এই লিডা যখন 4টা ডিম পারছিল, এই 2টা ডিম থেকে এই 2টা নাম হলো ক্যাস্টর এবং পোলাক্স। এরা হচ্ছে 2 ভাই, যমজ ভাইয়েরা। এরা হচ্ছে ও হেলেনকে উদ্ধার করছিল। হেলেনকে যখন তোমার হচ্ছে যে থিসিউস যখন কিডন্যাপ করছিল, তো ওরা 2 ভাই মিলে হেলেনকে উদ্ধার করছিল। হেলেন হচ্ছে আবার ওদের বোন, মানে ওরা তো একই ডিমে জন্ম আর কি। 4টা ডিমের মধ্যে একটা ডিমের মধ্যে হেলেন, আর 2টা ডিমের মধ্যে ক্যাস্টর এবং পোলাক্স। আরেকটা ডিম মনে নষ্ট হয়েছিল, আমি ভুলে গেছি ওইটা কাহিনিটা। আচ্ছা তাহলে হচ্ছে আমরা লিডা এবং সোয়ানের গল্পটা পড়ে ফেললাম। হাসির কী হলো এখানে মধ্যে, ও ডিম পারতে পারে না ওখানে। আচ্ছা আমি স্টার্ট দেওয়ার সময় ওইটার হালাল ভার্সনটা দিব, ছবি ডিলিট করে দেবো, সময় টেনশন করা লাগবে না, হালাল ভার্সন দিব তখন। আরেকটা ডিম কে ফেলছে, আরেকটা ডিম ভুলে গেছে, এটা যা কালকে বলবো। যা আরেকটা ডিমের পরিণতি কী ছিল। আসো আমাদের আজকে ক্লাস আমরা একদম শেষ দিকে চলে আসছি। প্রেয়ার ফর মাই ডটার। তো ডব্লিউভি ইটস এখানে তার মেয়ের জন্য প্রার্থনা করছে। হ্যাঁ আর হেলেনের বোন, হ্যাঁ হেলেনের বোন, রাইট। হ্যাঁ তো প্রচণ্ড এক ঝড়ের দিনে কবি তার কন্যার জন্য প্রাণ ভরে প্রার্থনা করেছেন যে সে যেন সারা জীবন রাহুমুক্ত থাকে এবং সুস্থ সুন্দর থাকে দেহ মনে। এবং কবি প্রার্থনা করেছেন তার কন্যা যেন অপরূপা সুন্দরী হয় এবং নিরহংকার হয়। এবং কবি নিজের অভিজ্ঞতা দেখেছেন রূপসীরা অহংকারী, আর অহংকারী নারী নিজেও সুখ পায় না, অন্যকেও সুখী করতে পারে না। তো আমাদের ক্লাস আজকে যারা তোমরা সুন্দরী তোমাদেরকে বলি না, এটা কবি অন্য যারা আজকে ক্লাস করতে আসে না তাদেরকে বলছে। এবং কবি বলছে তার মেয়ে যেন জটিলতাহীন অতি সাধারণ একটা জীবন পায়, সেটার জন্য প্রার্থনা করছে। হ্যাঁ এবং অন্য যে কোনো পিতার মতো ভালো ঘর এবং বরের সে প্রার্থনা করছে যাতে তার কন্যা নিরহংকার হয় এবং জটিলতাহীন একটা জীবন যাতে সে লিড করে। হ্যাঁ কবি মনে অনেক ছায়া গেছে রূপসীদের কাছ থেকে। আসো H.G. ওয়েলস, যার পুরো নাম হচ্ছে হারবার্ট জর্জ ওয়েলস। তো তোমরা যারা টাইম মেশিন এই মুভিটা যারা দেখছো, এই টাইম মেশিন মুভিটা কিন্তু H.G. ওয়েলসের তার সায়েন্স ফিকশন টাইম মেশিন থেকে বানানো হয়েছে। হ্যাঁ এবং হলোম্যান সিরিজটা দেখছো, হলোম্যান এই অদৃশ্য হয়ে যায়, এই যে একটা, এই হলোম্যানটা দ্য ইনভিজিবল ম্যান থেকে বানানো হয়েছে। তোমার এখানের মধ্যে একটা ড্রেস পরলে অদৃশ্য হয়ে যায়, কেউ আর দেখে না। হ্যাঁ এটা হচ্ছে দ্য ইনভিজিবল ম্যান। তাহলে H.G. ওয়েলস সে সায়েন্স ফিকশনের আরেকজন বস। আমরা একদম ক্লাসের শুরুতে যাকে পড়ছিলাম জুল ভার্ন, সেও ছিল সায়েন্স ফিকশনের ফাদার। আর H.G. ওয়েলস উনিও সায়েন্স ফিকশনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটার। তাহলে ওনার 2টা বই পড়বো, একটা টাইম মেশিন, একটা হচ্ছে দ্য ইনভিজিবল ম্যান। হ্যাঁ তো আজকে আমাদের শেষ সাহিত্যিক, ওনার নাম হচ্ছে বার্ট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল, সংক্ষেপে বার্ট্রান্ড রাসেল। আচ্ছা আজকের ক্লাসে আমরা মোট কয়জন নোবেল লরিয়েট পড়লাম এতক্ষণ? একজন বার্নার্ড শো, হ্যাঁ যাকে আমি বলতে পারবো না। হ্যাঁ আরেকজন হচ্ছে যে আমাদের ডব্লিউ ইটস, হ্যাঁ আর একজন হচ্ছে রুডিয়ার্ড কিপলিং, 3জনকে পড়লাম। আসো আমরা এখন আমাদের
আজকে যাদেরকে নিয়ে পড়তে তাদের মধ্যে সর্বশেষ নোবেল লরিয়েট আমরা পাবো, ওনার নাম বার্ট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল, সংক্ষেপে বার্ট্রান্ড রাসেল। উনি একই সাথে ফিলোসোফার, হিস্টোরিয়ান, লজিশিয়ান, ম্যাথমেটিশিয়ান, এন্টি ওয়ার অ্যাক্টিভিস্ট, প্যাসিফিস্ট, এন্টি ইম্পেরিয়ালিস্ট, হ্যাঁ, একই অঙ্গে অনেক রূপ আর কি, মানে ব্রিলিয়ান্ট, দেখছো, অনেক ব্রিলিয়ান্ট লোক ছিল, চিকন হয়ে গেছে জন্য চিন্তা করতে করতে। তো মানে আমাদের এই বিংশ শতকে যত মানুষ জন্মগ্রহণ করছে তার মধ্যে সে ছিল অন্যতম ব্রিলিয়ান্ট একজন মানুষ, অন্যতম জ্ঞানী একজন লোক ছিল সে। দেখলেই বোঝা যায়, তাই না? চেহারা দেখলে মনে হয় যেন অনেক জ্ঞানী। তো তার ওয়েল নোন কিছু ওয়ার্কস আমরা দেখি। অসংখ্য গ্রন্থের মধ্যে দুটো যদি মনে রাখতে হয়, একটা হলো হিস্টোরি অফ ওয়েস্টার্ন ফিলোসফি এবং সেকেন্ড হচ্ছে প্রপোজড রোডস টু ফ্রিডম। তাহলে আমাদের বার্ট্রান্ড রাসেল, তার উপর অনেকগুলো গ্রন্থ, তার মধ্যে বিখ্যাত দুটো হচ্ছে হিস্টোরি অফ ওয়েস্টার্ন ফিলোসফি এবং প্রপোজড রোডস টু ফ্রিডম এবং থিওরি অফ নলেজ। ম্যারেজ অ্যান্ড মোরালস নিয়ে তার চিন্তাভাবনা সে প্রকাশ করছে ম্যারেজ অ্যান্ড মোরালস বইয়ের মধ্যে। আমাদের উনিও নোবেল পাইছে, রাইট? হ্যাঁ, উনিও নোবেল পাইছে। বার্ট্রান্ড রাসেল উনি সাহিত্যে নোবেল প্রাইজ পান 1950 সালে। উনি একই সাথে দার্শনিক, যুক্তিবিদ এবং সাহিত্যিক। থ্যাংক ইউ।